আঁধারিয়া অম্বর দ্বিতীয় পর্ব। পিটপিট করে চোখ খুলল শ্যামা। মাথায় আর শরীরে প্রচণ্ড ব্যথা করছে তার। চারিদিকে ধপধপে সাদা আলোয় চোখ ধাঁধিয়ে দিচ্ছে। হসপিটালের উটকো গন্ধে নিঃশ্বাস নিতে পারছে না সে। ডান পাশে তাকালো একবার। পাশের সোফায় ছোট বোন জান্নাত গুটিসুটি মেরে শুয়ে আছে। সে উঠতে চাইল। ঠিক তখনই বুঝতে পারল কেউ একজন তার পা আঁকড়ে ধরে আছে। শ্যামা বড্ড অবাক হয়ে হালকা একটু মুখ তুলে দেখতে পেল একটি পুরুষালী দেহ। মানুষটি তার পায়ের ওপর মাথা রেখেই শুয়ে আছে। মুখটা না দেখতে পেলেও বুঝতে পারল এটি আর কেউ না, ইজহান। শ্যামার মনের মাঝে অদ্ভুত অনুভূতি হলো। ঠোঁটের কোণে দেখা গেল এক চিলতে হাসি। তখন মহিলাগুলো এলোপাথাড়ি মারছিল। শ্যামার ব্যথায় যন্ত্রণায় নিজেকে রক্ষা করতে ভুলে গেছিল। শ্যামা এক পর্যায়ে যখন মাটিতে পড়ে গেল, তখন তার পিঠ, বুক, পেটে একের পর এক লাথি পড়েছিল। শ্যামা ব্যথায় কাতরাচ্ছিল। এক পর্যায়ে যখন আর সইতে না পেরে চোখের পাতা ভারী হয়ে আসছিল, ঠিক তখনই একটি পরিচিত মুখ আর কণ্ঠ কানে বাড়ি খেল। শ্যামা ঢুলঢুলু চোখে শুধু ইজহানের মুখটুকু দেখল। ইজহান তার কাছে এসে বলিষ্ঠ হাতে তাকে তুলে নিয়েছে কোলে, আর চিৎকার করে বলে যাচ্ছিল, শ্যামা, ভয় পেও না, আমি 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 আছি, সব ঠিক করে দেব। শ্যামা, শ্যামা। শ্যামা ততক্ষণে ইজহানের বুকে শান্তির ছোঁয়া পেয়ে মাথা হেলিয়ে দিল। না চাইতেও তার মনে হলো ইজহানের বুকটা বড্ড বড্ড শান্তির স্থান। শ্যামার নিচের ঠোঁট কামড়ে ইজহানের ঘুমন্ত মুখটা দেখে ভেবে যাচ্ছিল হাজারটা ভাবনা। তার মাঝেই জান্নাতের কণ্ঠে ভাবনার ফোয়ারাটা ছিটকে পড়ল। বড়পু, তুমি উঠে গেছো? হাসি হাসি মুখে জান্নাত বলতেই শ্যামা সতর্কের সাথে মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলল। জান্নাত কিছুই বুঝল না, কেন তার বোন তাকে চুপ করতে বলছে। মূলত ইজহানকে সে জাগাতে চায় না। ইজহানের ঘুমন্ত মুখটি দেখতে অনেকটা ছোট বাচ্চাদের মতো লাগে। যদিও জান্নাতের কথায় হালকা হয়ে আসে ইজহানের ঘুম। ইজহান মাথা তুলে তাকাতেই শ্যামাকে দেখে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? এখন কেমন লাগছে তোমার? শ্যামার জন্য এভাবে বিচলিত হতে দেখে অবাক হলো খুব, কিন্তু কিছু বলল না, শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ল। ইজহান আবার বলল, আমি ডাক্তারকে ডেকে আনছি। শ্যামা আবারও মাথা নাড়ল, আর ইজহান উঠে দাঁড়িয়ে শ্যামার কাছে এসে কপালে ঠোঁটে স্পর্শ করে বেরিয়ে গেল। শ্যামা বিস্ময় ভরা দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল পলকহীনভাবে। এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো শরীরে, শিরায় উপশিরায়। শ্যামা সাথে এও লক্ষণ করল নিট অ্যান্ড ক্লিন থাকা ছেলেটা আজ বড্ড অগোছালো। এসব দেখে পাশে দাঁড়িয়ে থাকা জান্নাতের মন খচখচ করতে লাগলো। ইজহান দরজার আড়ালে হারিয়ে যেতেই জান্নাত প্রশ্ন ছুড়ে দিল, বড়পু, তুমি বিয়ে করে নিয়েছো? আর ইজহান ভাইয়াকে পেলে কই তুমি? বাবা না বলতো ইজহান ভাইয়ার আব্বুর সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে? জান্নাতের ছোট মাথায় থাকা এত এত প্রশ্ন সব করে বসলো, আর না পেরে শ্যামা বলল, জান, এখানে বস, বলছি। একে একে সব ঘটনা বোনকে বলল সে। চেপে গেল শুধু রক্ষিতার টপিকটি। জান্নাত সব শুনে হেসে বলল, ইজহান ভাইয়াকে ছোট থেকেই ভালো লাগতো আমার। আমি খুব খুশি হয়েছি তোমার তার সাথে বিয়ে হয়েছে। সে খুব ভালো। কষ্ট তখন হতো যখন ওই হৃদের সাথে তোমার বিয়ে হতো। সে তো তোমাকে কন্ট্রোল করতে চাইতো সব সময়। শ্যামা দীর্ঘশ্বাস ফেলল, ফ্যাকাশে হেসে বলল, হ্যাঁ, মিস্টার ইজহান খুব ভালো। উনি না থাকলে হয়তো আমাদের এই হাল হতো না।
জান্নাত বুঝতে পারল না তার কথা, চেয়ে রইল বোনের দিকে। ঠিক তখনই সশব্দে হুড়মুড় করে ঢুকলো অধিরাজ। পাশেই একজন নার্স, তার হাতে একটি ট্রে, গরম ধোয়া ওঠা স্যুপের বাটি। অধিরাজ চাপা হেসে বলল, শ্যামা, এটি খেয়ে নাও, ইজহান পাঠিয়েছে। শ্যামা আশপাশে তাকাতেই অধিরাজ আবারও বলল, ইজহানকে খুঁজছো? সে তো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আর বলো না। বুঝলে, তার দাদিজান ফোন করলো, বলল কি জরুরি কাজ আছে। তুমি চিন্তা করো না, চলে আসবে। এমনিতেও সারা রাত এখানে বসেছিল সে, ঘুমটা ঠিকমতো হয়নি, বিশ্রাম করা দরকার। কি বলো? ইজহান সারা রাত এখানেই বসেছিল শুনে শ্যামার মনের কোণে একরাশ ভালো লাগা কাজ করতে লাগলো। এমন একটি গম্ভীর মানুষ যে কিনা তাকে ঘৃণা করে, সে তার জন্য বসেছিল পাশে, তাও সারা রাত। এটা কি আদৌ সম্ভব? এয়ারপোর্টের বাইরে গাড়ির ভিতরে বসে অপেক্ষা করছে ইজহান। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই তার দাদিজানের কড়া আদেশ শুনতে পায়, মেহেরিনকে নিয়ে সোজা বাসায় আসবি। কে মরল কে বাঁচল তাতে তোর কিছু যায় আসে না, ভুলে যাস না। সে তোর শুধু রক্ষিতা, সমাজে যাকে খারাপ দরজা দিয়ে থাকে। ইজহান সঙ্গে সঙ্গে হাত মুঠো করে ফেলল। দাদিজানের মুখের দিকে তাকিয়ে বলল, দাদিজান, ভুলে যেও না, সে আমার স্ত্রী। দাদিজান তাচ্ছিল্যের সাথে হেসে বলল, রক্ষিতা কখনো স্ত্রী হয় না। ইজহানের হাত দুটি মুষ্টবদ্ধ করে নিল। রাগে গা রিরি করে উঠল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। ইজহান ফোনটি হাতে নিতেই জলজল করে উঠল একটি নাম। কিঞ্চিত হেসে ফোনটি তুলতেই ওপাশ থেকে ভেসে এলো একটি মেয়েলি কণ্ঠ, দাদা ভাই, আম ব্যাক। ইজহান তার গম্ভীর কণ্ঠে হেসে বলল, আসছি আমি। তারপরেই ফোনটি পকেটে ভরে ইজহান চলে এলো এয়ারপোর্টে। গাড়ির কাছে টোকা পড়তেই ইজহানের ভাবনায় ছেদ পড়ল। হেসে দরজা খুলতে একটি 20-21 বছরের মেয়ে ভেতরে ঢুকে জড়িয়ে ধরল। খুশিতে গদগদ হয়ে বলল, কেমন আছো দাদা ভাই? ভালো। তো কেমন কাটলো সফর? চকিতে বলল আয়ানা। খুব ভালো। মেহেরিন আপুর সাথে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারেনি। ইজহান তা শুনে হাসল শুধু। তার অন্য পাশে ততক্ষণে মেহেরিন বসে পড়েছে। সে বলল, কেমন আছো ইজহান? ইজহান ইগনোর করল, যেন সে শোনেইনি কিছু। এক রাশ দুঃখ নিয়ে জল ছেড়ে দিল চোখের। এতে বিরক্ত লাগলো ইজহানের। এই মেয়েটি বড্ড গায়ে পড়া, তার ওপর কিছু হলেই আগে তার চোখের জল কথা বলবে, অসহ্য। গাড়ি চলতে শুরু করলো। আধ ঘন্টার মাঝে ইজহানের বাড়ির সামনে এসে পড়ল। ইজহান তাদের নামিয়ে দিয়ে বিদায় নিল। তাকে এখন শ্যামাকে দেখতেই যেতে হবে। না জানি কি অবস্থা মেয়েটার। ভেবেই আবার গাড়িতে উঠে পড়তে নিতেই আয়ানা বাধা দেয়। ছল ছল চোখে বলে ওঠে, দাদা ভাই, তুমি আমাকে ছেড়ে তার কাছে চলে যাচ্ছ? আমার থেকে ওই মেয়েটি বেশি ইম্পর্টেন্ট? ইজহান স্তম্ভিত হলো, আমতা আমতা করে বলল, সে অসুস্থ আয়ানা, আমার যেতে হবে। আয়ানা হু হু করে কেঁদে দিল, বলল, দাদা ভাই, তুমি সব ভুলে গেছো? সব? ওই মেয়েকে তুমি আবারও ভালোবেসে ফেলেছো? ভুলে গেছো তাদের জন্য আমরা আমাদের মাকে হারিয়েছি, আমি আমার ছেলেবেলা হারিয়েছি। ইজহানের বুকের মাঝে একটা ধাক্কা মতো লাগলো। সে বিনা বাক্য বাই করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এদিকে 7 দিন কেটে গেল। ইজহানের দেখা পাওয়া গেল না আর। সেদিনের ঘটনার পর শিফনকে জেলে ভরা হয়েছে। পরপর কেস ঢুকিয়েছে 10টা। তার বাবার কাউন্সিলরের পদও চলে গেছে। ধরা পড়েছে অবৈধ সব কিছু। শ্যামা না চাইতেও ইজহানের এইসব করা কাজে মুগ্ধ হয়েছে এবং এক প্রকার মিস করতে শুরু করে দিয়েছে। একা একা সময়গুলো অনেক কষ্টকর হয়ে গেছে।
জান্নাতের ছুটি শেষ, সেও চলে গেছে। আজ 2 দিন যাবৎ শ্যামা ইজহানের একটি বাড়িতে শিফট হয়েছে। তার আগের বাড়ি থেকে এই বাড়িটি আরও প্রকাণ্ড। শ্যামার মাঝে মাঝে ভয় ভয় করে এই বাড়িতে একা থাকতে। এখন রাত 2টো বাজে। আঁধারিয়া অম্বরে সূক্ষ্ম সূক্ষ্ম তারকা মণ্ডল। শ্যামা ব্যালকনিতে দাঁড়িয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। এই পৃথিবীতে সে একা। এক সময় ছিল নিশাচর রাতের সঙ্গী হতো একজন সুফিয়ান দি সিক্রেট বয়। হাসল শ্যামা। এখনো মনে আছে প্রথম এই ছেলেটিকে সে মিসড কল দিয়েছিল। 3 বারের মাথায় যখন কল ব্যাক করে, ওপাশ থেকে থমথমে কণ্ঠে কেউ বলে ওঠে, হ্যালো। শ্যামা ভয়ে কল কেটে দিল। বুকের মাঝে দ্রিম দ্রিম করছিল তখন। অথচ হৃদের সাথে কথা বলার সময় নর্মালি কথা বলতো। তবে এমন কেন হয়েছিল আজও জানে না শ্যামা। শ্যামা ছোট শ্বাস ছাড়ল। রাতের একাকিত্ব কুরে কুরে খেতে লাগলো ওকে। সে না পেরে ফোন তুলে ইজহানকে কল করলো এবং ঠিক সঙ্গে সঙ্গেই কল রিসিভ করলো ইজহান। ওপাশ থেকে ইজহানের গম্ভীর কণ্ঠ ভেসে আসছে। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল দেহে। চিরচেনা সেই বুকে ধুকপুক শুরু করলো। বুকের বাপাশটা জোরে চেপে ধরে রাখলো। আর তখনই ঠান্ডা কণ্ঠে ওপাশ থেকে বলল ইজহান, এখনো জেগে আছো কেন? ফোনের এ পাশে শ্যামার তখন তবলা পেটা করছে বুকের ভেতর। আজ 7 দিন, আজ 7টা দিন চলছে ইজহানকে সে দেখেনি, তার এই গম্ভীর কণ্ঠ শোনেনি। আজ যখনই কানের মাঝে তার কণ্ঠ ভেসে এলো, শ্যামা যেন ঘরে চলে গেল। আনমনা হয়ে বলল, কেউ একজন ঘুমোতে দিচ্ছে না। ফোনের ওপাশের মানুষটি তখন ভ্রু কুঁচকে গেল। তৎক্ষণাৎ বলল, কে ঘুমোতে দিচ্ছে না? শ্যামা তখন আনমনে বলল, আপনি। ইজহানের কপালের পরা ভাঁজ মিলে গেল। পাতলা ঠোঁটে হাসি ফুটে উঠল। শ্যামা তাকে মিস করছে ভেবেই এক ভালো লাগা সারা শরীরে দোলা দিয়ে গেল। ফোনের ওপাশের মেয়েটিকে তার বড্ড দেখতে ইচ্ছে করলো। কণ্ঠের খাদ নামিয়ে ধীমে আওয়াজে রোমান্টিকভাবে বলল, ডু ইউ মিস মি? বলেই ইজহান মিটিমিটি হাসল। আজ তার খুব খুব খুশি লাগছে। মনের কোণে থাকা বাল্যকালের ইজহান খিলখিল করে যেন হাসছে। তার মনে হচ্ছে সেই ছোট শ্যামা তার কোলে ওঠার জন্য ব্যাকুল হয়ে দুহাত মেলে দিয়েছে। যেমনটি প্রতিবার বাবার সাথে শ্যামাদের বাড়িতে গেলে হতো। ইজহানকে দেখলে এক ছুটে তার কোলে উঠে পড়ত। তখন শ্যামার বয়স 3 বছর আর তখন ইজহানের 8 বছর ছিল। শ্যামা তখন আকাশ কুসুম ভাবছিল। ইজহানের কথায় আনমনেই আবার উত্তর দিল, হ্যাঁ, খুব খুব মিস করছি। কথাটুকু শেষ করার সাথে সাথেই একটি আওয়াজ ভেসে এলো ওপাশ থেকে। শ্যামার সঙ্গে সঙ্গে ধ্যান ভাঙল। অধিরাজ ওপাশ থেকে ইজহানকে বলে যাচ্ছে, স্যার, গাড়ি চলে এসেছে, চলুন। এতটুকুতেই বুঝতে পারল শ্যামা ইজহান কোথাও যাচ্ছে, কিন্তু কোথায়? তখনই ইজহান বলল, ঘুমিয়ে পড়ো, পরে কথা হবে। শ্যামা মাথা নাড়ল। ফোন কেটে যাওয়ার পর তাদের মাঝে হওয়া কিছুক্ষণ আগের কনভারসেশন মাথায় রিপিট হতে লাগলো। লজ্জায় শ্যামার গাল দুটো লাল হতে লাগলো। দৌড়ে রুমে এসে বালিশে মুখ চেপে ধরল। মনে মনে ভাবল, ছি, কতটা নির্লজ্জ হয়ে গেছে সে। কি ভাববে ইজহান তাকে নিয়ে? সে দিন রাত এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। পরের দিন সকালে সাউন্ড ঘুম দিয়ে নিজেকে ফ্রেশ মনে হচ্ছিল। আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল সে। আজ অনেক দিন বাদে সে অফিসে যাবে। অসুস্থতার জন্য যেতে পারেনি এতদিন। বাসা থেকে বেরিয়ে কয়েক কদম হেঁটে উঠে পড়ল একটা সিএনজিতে। বাইরে আজ ঠান্ডা পরিবেশ।
শ বাতাস বইছে। বর্ষাকাল বিদায়ের পালা এবার। গুনগুনিয়ে গান গাইতে লাগলো শ্যামা। মনটা আজ বেশ ফুরফুরে। আশেপাশে ফুটপাত ধরে হেঁটে যাওয়া মানুষগুলোকে দেখায় ব্যস্ত। কিন্তু কে জানতো শ্যামার এই খুশিটুকু কতটুকু বা সময় থাকবে। অফিসে পৌঁছাতেই শান্তনু এসে দাঁড়ালো তার সামনে। গোমড়া মুখে বলল, এই মাসে আর ছুটি তুমি পাচ্ছ না। শ্যামার হাসি হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এসে ভালো মন্দ কিছু না বলে প্যান প্যান শুরু। শ্যামা মেকি হেসে বলল, অবশ্যই স্যার। শান্তনু প্রতি উত্তরে কিছু বলল না। একটা ফাইল এগিয়ে দিল, বলল, তোমার নতুন কাজ, আশা করছি এবার ডিসঅ্যাপয়েন্টেড করবে না, বলে গটগট পায়ে বেরিয়ে গেল। তখনই জাহিদের জায়গায় আসা নতুন সানজিদা নামের মেয়েটি খিলখিল করে হেসে উঠে বলল, এবার তোমার চাকরি নিয়ে টানাটানি শ্যামা। কি করবে? হ্যাঁ? শ্যামা জবাব দিল না। ভাবলেশহীনভাবে ফাইলটি খুলতেই জল জল করে উঠল কিছু লেখা। মিস্টার ইজহান মেহরাবের গোপন তথ্য ফাঁস। গোপন সূত্রে জানা গেছে তিনি মেইলি ব্যাপারের সাথে জড়িত। এর সাথে এটিও জানা গেছে উনি ড্রাগস নিয়ে থাকেন। এটুকু পড়ে হিম হয়ে গেল শরীর। রাগে কাঁপতে লাগলো। কি যাতা পেয়েছে এরা! নিজেদের চ্যানেলের নাম করার জন্য যা ইচ্ছা করে চলবে নাকি? কাপা কাপা হাতে ফাইলটি ধরে শ্যামা ছুটে গেল শান্তনুর কক্ষে। নক না করেই চেঁচিয়ে বলল, স্যার, এসব কি? একজন ভালো নেতার নামে এসব কি লিখে যাচ্ছেন আপনারা? শান্তনু ভ্রু কুঁচকে বলল, এটাই একজন রিপোর্টার করে শ্যামা। হাইপার হয়ে যাওয়ার কিছুই নেই। ফাইল দিয়েছি তোমাকে, এর সত্যতা কত যাচাই করো। গট ইট? নাও গো। শ্যামা মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। রাগটা দপদপ করে জ্বলছে। এসব কি বের হয়েছে মিস্টার ইজহানের নামে? কেই বা করছে এসব? ঠিক তখনই শ্যামার ফোনে একটি মেসেজ এলো। শ্যামা চোখ চেক করতেই জল করে ভেসে উঠল একটা নাম, রিদ। যে লিখেছে। কেমন লাগলো আমার সারপ্রাইজ? শ্যামা মেসেজটি দেখে বুঝতে বাকি নেই এই কাজটি হৃদের। সে সঙ্গে সঙ্গে ফোন করে চেঁচিয়ে বলল, কি চাই তোমার? কেন করছো এমন? আমাকে শান্তিতে থাকতে দিতে চাও না তুমি? ওপাশ থেকে অট্ট হাসিতে ফেটে পড়ে বলল হৃদ, জান, বলেছিলাম দেখা করো, শোনোনি তো? এবার তো দেখা করতেই হবে তোমার, নয়তো। শ্যামা নিজেকে কন্ট্রোল করলো। ছোট শ্বাস টেনে বলল, কোথায় আসতে হবে আমার? হৃদ হেসে বলল, মেসেজ করছি, জলদি এসো, আই এম ওয়েটিং। ফোন কেটে গেল। শ্যামা মেসেজ পেয়ে বেরিয়ে পড়ল। অফিসে বলে গেল নিউজ কালেক্ট করতে যাচ্ছি। এদিকে আজ বাসায় ফিরেছে ইজহান। হাতে একটি লাল গোলাপের তোড়া, মুখে এক চিলতে হাসি। আজ অনেক দিন পর ভালোবাসার মানুষটিকে দেখবে সে। অধিরাজ নিজেও আজ খুশি স্যারের হাসি মুখটা দেখে। ইজহান বাইরে তাকিয়ে রইল। ভেসে উঠল শ্যামার হাসি হাসি মুখটা। ঠিক তখনই তার ফোনে একটা কল এলো। রিসিভ করতেই কপালে ভাঁজ পড়ল। অধিরাজকে বলল, ডাইনে নাও। অধিরাজ অবাক হয়ে গেল। ইজহানের অভিব্যক্তি মুহূর্তেই পরিবর্তন হয়ে যাওয়ার কারণ কিছুতেই বুঝল না। কিছুক্ষণের মাঝেই ওরা একটি নামি দামি রেস্টুরেন্টে উপস্থিত হলো। আর তখনই গাড়ির ভেতরে চুপচাপ বসে আছে ইজহান। বাইরে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে মুহূর্তেই। অধিরাজ তার পাশেই বসে আছে। দুজনের দৃষ্টি সামনের বিশাল বড় স্বচ্ছ কাচের মোটা একটা বিশাল ব্যয়বহুল রেস্টুরেন্টের দিকে, যেখানে বসে আছে শ্যামা। গায়ে লাল কুর্তি, অস্থির মুখ, এলোমেলো চুল, বারবার চোখ বুলিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটায়। বোঝাই যাচ্ছে কারোর জন্য অধীর আগ্রহে বসে আছে সে। ইজহান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। চোখের পাতায় নাড়া দিল সেই 12 বছর আগের একটা স্মৃতি। খবরের কাগজে সেই প্রেম করতে যাওয়া বিজ্ঞাপনটি তারই ছোট ভাই আরমান দিয়েছিল। ভাইয়ের তখন নতুন নতুন মন ভাঙে বন্ধুত্ব। 10 বছরের বন্ধুত্ব
একটি মেয়ের জন্য এক নিমেষে শেষ হয়ে যায়। ইজহান খুব ভেঙে পড়ে, যদিও বরাবরের মতোই তার অভিব্যক্তি কেউ বুঝতে পারত না তার মনের ভেতর কি চলছে। গম্ভীর শীতল মুখ দেখে কারোর বোঝার ক্ষমতা ছিল না। তবে গম্ভীর ইজহান যখন আরও গম্ভীর চুপচাপ হয়ে গেল, আরমান তার ভাইয়ের অগোচরে সবটা খোঁজ নিল। সে জানতে পারল তার ভাই শ্যামাকে পছন্দ করে, আর শ্যামা তারই বন্ধু হৃদের সাথে ডেট করছে। এটি শুনেই আরমানের মাথা হ্যাং হয়ে যায়। তার থেকে বেশি রাগ ওঠে যখন শোনে হৃদ জানার পরেও যে ইজহান তাকে ভালোবাসে, শ্যামার সাথে নিজেকে তবুও জড়িয়ে নেয়। এতে যেমনটি ঘৃণা করে হৃদকে, তার থেকেও বেশি ঘৃণা করে সে শ্যামাকে। কিন্তু আরমান তো জানেই না ইজহান যে শ্যামাকে ভালোবাসে, তা কখনো বলেইনি শ্যামাকে। তারপরে সে তার ভাইয়ের জীবনে নতুন কারোর আগমনের জন্য বুদ্ধি ঘটায় এবং কাজেও লেগে পড়ে। একদিন রাতে ইজহান কফির মগ হাতে রাতের আকাশ দেখছিল। চোখের সামনে ভাসছিল শ্যামার শুভ্র মুখ। এক রাশ নিস্তব্ধতা চিরে ফোনের রিং বাজতেই ইজহানের ভাবনায় ছেদ পড়ে। কোনো কিছু না ভেবে ফোন তুললে আর গম্ভীর ঝংকার তোলা কণ্ঠে বলে, হ্যালো। আর তখনই ওপাশ থেকে ভয়ে জড়সড় হয়ে আসা একটি চিকন কণ্ঠ ভেসে আসে। ইজহান প্রথমত কিছুই বোঝে না। মেয়েটি যখন তাকে সুফিয়ান দ্য সিক্রেট বয় বলে, তখনই ভ্যাবাচাকা খেয়ে গেল সে। কারণ সুফিয়ান নামটি তেমন কেউ জানে না। এই নামে তার মা ডাকতো সবসময়। মা চলে যাওয়ার পর নামটিও মুছে যায়। ইজহান ঠান্ডা গলায় তখন বলেছিল, কে আপনি? ওপাশ থেকে ভয় কাটিয়ে মেয়েটি বলল, আমি আঁধারিয়া অম্বরের বুকে এক চিলতে চাঁদ। ইজহান থমকে গেছিল সেদিন। মেয়েটির কণ্ঠে এক প্রকার মাদকতা ছিল। দ্বিতীয়বারের মতো ওই কণ্ঠের মানুষটির প্রেমে পড়ে সে। সেই থেকে কথা চলতে থাকে। একদিন তারা ঠিক করে দেখা করবে এবং যেই ভাবা সেই কাজ। ভালোবাসার দিবসের দিনটি তারা বেছে নেয় এবং পার্কে চলে আসে। একে অপরকে কিভাবে চিনবে সে ভেবেই শ্যামা বলেছিল, আমার হাতে টকটকে লাল রুমাল থাকবে আর আপনি একগুচ্ছ কদম নিয়ে আসবেন সেদিন। ইজহান সম্মতি দেয়। কাঙ্ক্ষিত দিনটি যেদিন চলে আসে, সে রেডি হয়ে ছুটে আসে একটি রেস্টুরেন্টে। আর সেখানে এসে লাল টুকটুকে শাড়িতে লাল রুমাল হাতে শ্যামাকে বসে থাকতে দেখে ইজহানের পুরো দুনিয়া উল্টে যায়। স্থির হয়ে যায় পা জোড়া। যেই মানুষটিকে সে ভালোবাসত, সেই আঁধারিয়া অম্বরের এক ফালি চাঁদ, যার সাথে এতদিন প্রেম করল সে, তাহলে কি শ্যামা হৃদকে চিট করল? একসাথেই দুই বন্ধুকে আঙুলে নাচিয়েছে সে। শুভ্র আকাশে মুহূর্তেই ঝড় উঠে গেল। তছনছ করে দিয়েছিল ইজহানের বুক। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। শ্যামা আজও কারোর জন্য বসে আছে, অপেক্ষা করছে কারোর জন্য। ইজহান জানে সেই একজনটা কে। সে তার বড় দুশমন। কথাই আছে, এককালে থেকে যাওয়া তোমার ঘনিষ্ঠ বন্ধুই শত্রু হয়ে ওঠে। আজ বাক্যটি মনে পড়ে তাচ্ছিল্যে হাসল। ঠিক তখনই ইজহান দেখল ব্ল্যাক স্যুটে একটি যুবক এগিয়ে যাচ্ছে শ্যামার দিকে। তা দেখেই শ্যামা দাঁড়িয়ে গেল। শক্ত তার মুখ, কেমন যেন থমকে গেছে পুরনো ভালোবাসার মানুষটিকে সামনে দেখে। হৃদ খুব সুদর্শন। সে হাসি হাসি মুখে এসে জড়িয়ে ধরল শ্যামাকে। শ্যামা রোবটের মতো দাঁড়িয়ে রইল। তার কোনো ভাবনান্তর দেখা গেল না। কিন্তু দূর থেকে এই দৃশ্য দেখে ইজহানের হাতের মুঠো শক্ত করে ফেলল। ঠান্ডা শীতল মুখখানা এক মনস্টারের মতো হয়ে গেল। অধিরাজ এমন হিংস্র হয়ে ওঠা তার স্যারকে ভয় পেতে লাগলো। এদিকে এখনো ধরে আছে শ্যামাকে হৃদ। যেন হারিয়ে যাওয়া কিছু সে আবার ফিরে পেয়ে এক বুক শান্তি পেয়েছে। সে বলল, ও মাই গড, ফাইনালি আমি তোমাকে পেলাম জান। বলেই গালের মাঝে চুমু খেয়ে বসলো শব্দ করে হৃদ।
এতেই হুঁশ ফেরে শ্যামার। সে সাথে সাথে ছাড়িয়ে নেয় নিজেকে, দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট ক্রস লিমিট। হৃদ হেসে ফেলল, চেয়ারে বসে বলল, তুমি আগের মতোই রয়ে গেলে জান। শ্যামা তার কথার উত্তর না দিয়ে বলল, তুমি ইজহানের পেছনে কেন লেগেছ? হৃদ বলল, সে তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে তাই। শ্যামা চেঁচিয়ে বলল, ও শ্যাট আপ, ও আমাকে কেড়ে নেয়নি। আমি তোমাকে ছেড়েছি, তাও 12 বছর আগে, তাও তোমার কারণেই। ভুলে গেছো তুমি আমার সাথে 12 বছর আগে কি করেছিলে? হৃদের মুখে হাসি উড়ে গেল। সে উঠে শ্যামাকে বসিয়ে দিল, তার মুখ দিকে ঝুঁকে বলল, শ্যামা, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সেদিন কি জানি হয়ে গেছিল আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বলেই হৃদ শ্যামার মুখ তার দুহাতে ধরে নিল। তখনই ছিটকে দূরে সরে গেল শ্যামা। আর এসব কিছু গাড়িতে বসে থাকা ইজহানের শরীর আরো রাগ তুলে দিচ্ছে। যখন হৃদ শ্যামার দিকে ঝুঁকে পড়ল, তার পুরো শরীরে লুকিয়ে গেল শ্যামার দেহ। তখন মনে হচ্ছিল একে অপরের সাথে চুম্বনে ব্যস্ত দুই নরনারী। ইজহান তা সহ্য করতে পারল না। গাড়ির মাঝে থাকা অধিরাজও তখন বিস্ময়ে বিমূঢ়। ইজহান সেই মুহূর্তেই গাড়ি থেকে বেরিয়ে পড়ল। পাবলিক প্লেসে নিজের মুখে মাস্ক পরে ক্যাপ পরে নিতে ভুলল না। বড় বড় পা ফেলে ঢুকে গেল রেস্টুরেন্টে। অধিরাজ নিজেও ছুটে এলো। অধিরাজের মনে হচ্ছে 100 বছরের ঘুমিয়ে থাকা বন্য হিংস্র পশু জেগে উঠেছে। অধিরাজ এক মনে তার ঠাকুরকে ডেকে গেল। শ্যামার কথা ভেবেই বুক ধকধক করছে, মনে হচ্ছে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে এখনই। এদিকে শ্যামা হৃদকে আবারও দূরে ঠেলে দিয়ে বলল, আমার থেকে দূরের থেকো, আমি তোমাকে এক রত্তিও বিশ্বাস করি না। তখন ছোট ছিলাম, অবুঝ ছিলাম, কিন্তু এখন না। হৃদ বলল, শ্যামা, গিভ মি আ চান্স প্লিজ। বড্ড করুণ শোনালো হৃদের কথা, কিন্তু পাত্তা দিল না শ্যামা। ছোট একটা শ্বাস ছেড়ে বলল, গো টু হেল। বলেই গটগট করে বেরিয়ে যেতে লাগলো শ্যামা। তখনই পেছন থেকে হাত ধরে আটকে ফেলল হৃদ, বলল, আমার কথাটা শোনো, তুমি এভাবে যেতে পারো না। তুমি জানো না হিতে বিপরীত হবে কিন্তু। শ্যামা ক্রুদ্ধ হয়ে বলল, তোমার যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। তাহলে ইজহানকে না হয় জেলের ভাত খাইয়ে আনি। শ্যামা থমকালো, দুপা এগিয়ে এসে আঙুল তুলে বলল, ডোন্ট ডেয়ার, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। বলেই শ্যামা রেস্টুরেন্ট থেকে বের হতে নেবে, তখনই ধাক্কা খায় এক দীর্ঘাকায় লোকের সাথে। শ্যামা তাকাবার আগে পেছন থেকে হৃদ শয়তানি হাসি দিয়ে বলল, কেমন আছিস ইজহান? ইজহানের নাম শুনতেই শ্যামার শরীরে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। চোখে মুখে ভয় নিয়ে তাকাতেই সম্মুখীন হলো ইজহানের হিংস্র দৃষ্টিতে। ইজহান ঠান্ডা বরফ, অথচ তার চাহনি ভয়ঙ্কর। শ্যামার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হৃদকে বলল, আই এম গুড। তারপর শ্যামাকে কাছে টেনে নিয়ে ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে হেসে বলল, বউকে কাছে পেয়ে এবার ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছি। হৃদের হাসি উবে গেল, রাগে মুখে বলল, শ্যামা আমার ছিল, আমার থাকবে। ইজহান তাচ্ছিল্য ছুড়ে দিয়ে বলল, তোর স্বপ্নে। বলেই শ্যামার হাত শক্ত করে চেপে ধরে বেরিয়ে গেল সেখান থেকে। এদিকে শ্যামার অবস্থা নাজেহাল। ইজহানের বলিষ্ঠ হাতের চাপে সে সহ্য করতে পারছে না, আবার মুখ ফুটেও কিছু বলতে পারছে না, শুধু থরথর করে কাঁপছে। ইজহান সগাড়িতে এসে শ্যামাকে ধাক্কা মেরে ঢুকিয়ে দিল এবং ড্রাইভিং সিটে নিজে বসে পড়ল, আর যতটা সম্ভব স্পিডে বাড়ির দিকে যেতে লাগলো। শ্যামা ভয়ে আধমরা। ইজহানের মুখের অভিব্যক্তি কিছুই বুঝতে পারছে না। গাড়ির ভেতর এক অস্বাভাবিক ঠান্ডা বিচরণ করছে। শ্যামা পরিবেশে ঠিক করার জন্য মুখ খুলল, মিস্টার ইজহান। একটু বলতেই ইজহান এমন করে চাইল, শ্যামা তাতে কেঁপে উঠল। যখন তারা বাসায় পৌঁছালো, ইজহান শ্যামাকে টানতে টানতে নিজের রুমে নিয়ে গিয়ে ফেলে দিল বিছানায়, আর
ক্ষুদ্র ক্ষুদ্র কাঁচের টুকরো বিঁধে গেছে ইজহানের ডান হাতে। শ্যামা থরথর করে কাঁপছে এখনো। থেকে থেকে চোখের পল্লব ভারী হয়ে আসছে। গালে পড়া চোখের জলের পানির দাগ শুকিয়ে গেছে। এতেও শ্যামার ন্যাচারাল বিউটি ছিটেফোঁটা কমেনি, বরং এতেও মারাত্মক সৌন্দর্য লাগছে। শ্যামা গুটিসুটি মেরে বিছানার এক কোণে হাঁটুতে দুহাত বেঁধে বসে আর চোখে বার কয়েক দেখে নিল। কিছুক্ষণ আগে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়া ভেবেই শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে শ্যামার। কিছুক্ষণ আগের ঘটনা। ইজহান শ্যামাকে বিছানার উপর ফেলে দিয়ে মুহূর্তেই তার মুখোমুখি হয়ে যায়। অদ্ভুত হাড় কাঁপানো অস্বাভাবিক আচরণ করতে থাকে। নিজের বুড়ো আঙুল দিয়ে স্পর্শ করে শ্যামার লাল ঠোঁট। তপ্ত কণ্ঠে বলে, এখানে এখানে স্পর্শ করেছিল না হৃদ? শ্যামা বিস্ময়ে বিমূঢ়। হৃদ তাকে কখন ঠোঁটে স্পর্শ করলো বুঝে উঠতে পারল না শ্যামা। কাপা কণ্ঠে শুধু বলল, আপনি ভুল ভাবছেন। শ্যামা বলতে বলতে চুপ হয়ে যায়। ইজহানের ঠোঁটে তখন অদ্ভুত অনুভূতিহীন হিংস্র হাসি, যেন অনেক বছরের পুরনো কোনো দৈত্য নিজের দুশ্মনদের তার পায়ের নিচে চাপা দিতে সার্থক। শ্যামার চোখে জল গড়িয়ে পড়ল ভয়ে। ইজহান বলল, তোর এই ঠোঁট জোড়া বড়ই টানতো আমায়, অথচ এই ঠোঁট জোড়া আমি কখনো আমার ঠোঁটের স্পর্শ দেইনি। জানো কেন? শ্যামা কান্না বন্ধ হয়ে গেল। সে মনে করতে চাইল বিগত তারা যতবারই ইন্টিমেট হয়েছে ইজহান জোর করেই করুক না কেন কখনো তার ঠোঁট স্পর্শ করেনি। শ্যামা অবাক চোখে চাইল। ইজহান ঘর ফাটানো হাসি দিয়ে বলল, জানো না তো? বলছি। বলে ইজহান আবার স্পর্শ করলো শ্যামার ঠোঁটে, এবার রুডলি ভাবে। শ্যামা ব্যথায় আহ শব্দ বেরিয়ে এলো। ইজহান সেদিকে ভ্রুক্ষেপ না করেই বলল, তোমার এই ঠোঁটে অন্য পরপুরুষ আমার আগে স্পর্শ করেছে, যার জন্য এই ঠোঁট আমি কখনো স্পর্শ করিনি, না করব। বলেই উঠে গেল ইজহান বিছানা থেকে। অস্বাভাবিকভাবে হেলে দুলে কাঁচের টেবিলের সামনে এসে এক ঘুষি মারল। সাথে সাথে ঝনঝনিয়ে শব্দ ছেড়ে ছিটিয়ে পড়ল কাঁচের টুকরোগুলো। কিছু টুকরো বিঁধে গিয়ে ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে ফ্লোরে রক্তের বন্যা বয়ে যেতে লাগলো। তাতেও ক্ষান্ত না সে। পরপর আরো কয়েকটা ঘুষি বসালো ভাঙা কাছের উপরে। থেতলে যেতে লাগলো হাত। শ্যামা এক চিৎকার দিয়ে নিজে নেমে এসে আটকাতে চাইল ইজহানকে। ইজহান তখন আউট অফ কন্ট্রোল, রাগে ফোঁস করছে। শ্যামা তার বাহু ধরতেই হুঙ্কার দিয়ে উঠল ইজহান। শ্যামার থুতনিতে চেপে ধরল তার রক্তাক্ত হাত দিয়ে। ভেসে ওঠে তখনই শ্যামা আর হৃদের চুম্বনরত মুহূর্ত। ইজহান ছেড়ে দেয়। ক্লান্ত পায়ে পিছিয়ে যায় দুপা। তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তোমার মতো মেয়েদের মরে যাওয়া উচিত। তোমার মতো মেয়েদের থেকে প্রস্টিটিউটরা অনেক ভালো। কোথাও যেন ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের শব্দ হলো। হ্যাঁ, আর কোথাও না, শ্যামার মনের ভেতর। আঁধারিয়া অম্বরের বজ্রপাতের মতো ভয়ঙ্কর শব্দে দুভাগ করে দিতে লাগলো শ্যামার মন। শ্যামা ইজহানের ম্লান মুখের পানে চেয়ে রইল। বড় বড় ফোঁটায় চোখের জলগুলো গড়িয়ে পড়তে লাগলো। শ্যামা স্তব্ধ হয়ে গেছে। কি শুনল তার কান দুটো? নিজের স্বামীর কাছ থেকে কি এমন কথা গ্রহণযোগ্য? শ্যামা ভেবেছিল আজ দিনটি হয়তো তাদের জীবনে নতুন সূচনা হবে, কিন্তু সব স্বপ্নই রয়ে গেল। শ্যামা দীর্ঘশ্বাস ফেলল। নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে আপনার এতটাই খারাপ মনে হয়? ইজহান চল শক্ত করে বলল, এর থেকেও নিকৃষ্ট। শ্যামা আর ভাষা খুঁজে পেল না। অপলক দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বুকের ভেতরটা ভারী ভারী মনে হচ্ছে তার, যেন কেউ পাথর চাপা দিয়েছে। ইজহান শ্যামার নিষ্প্রভ দৃষ্টি আর সইতে পারল না। তপ্ত রাগ রিরি করে বাড়ছে। সে আরো একবার চাইল শ্যামার দিকে। তখনই শ্যামা ঠোঁট নাড়ল। এই জন্যই কি আমাকে রক্ষিতা করে রেখেছেন বিয়ে নামক পবিত্র বন্ধনের নামে?
ইজহান থমকালো, এক পলক তাকিয়ে বেরিয়ে গেল লম্বা পা ফেলে। শ্যামা তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। ঘরের ভেতরটা আবারও ঠান্ডা হয়ে গেল। নীরব নিস্তব্ধ এই পরিবেশে নিজের প্রতি আজ নিজের বড্ড করুণা হচ্ছে। আজ তার বাবা সুস্থ থাকলে, তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে পালিয়ে না বেড়ালে এমন কি হতো? বারবার কি আহত করত ইজহান তাকে? শ্যামা বিছানার উপর বসে পড়ল, পা ফোল্ড করে। শরীর আজ খুব ক্লান্ত। একসময় বিছানায় সেইভাবেই শুয়ে পড়ল সে। ঠিক তখনই ভেসে আসলো গাড়ির শব্দ। শ্যামা দীর্ঘশ্বাস ছাড়ল। এই সম্পর্কে আর কখনো আশার আলো সে খুঁজবে না। যেভাবে চলছে সেভাবেই চলবে। না, সে মুক্তি পাচ্ছে, কিন্তু এবার সে মুক্তি চায় এ সম্পর্ক থেকে। কিন্তু কিভাবে পাবে সে মুক্তি? পরের দিন সকালে শ্যামার ফোন বেজে উঠল। তীব্র মাথা ব্যথা নিয়ে শ্যামা ফোন তুলতেই ওপাশ থেকে জাহিদের বিচলিত কণ্ঠ ভেসে এলো, বলল, শ্যামা, তুই কি করেছিস এটা? শ্যামা ভাঙা কণ্ঠে বলল, কি করেছি? নিউজ পেপার দেখিসনি? না, আমি মাত্রই উঠেছি ঘুম থেকে। নিউজ পেপারটা দেখ। তুই বল। না, আপনি দেখেন ম্যাডাম। শ্যামার কপালে চিন্তার ভাঁজ পড়ল। জলদি লিভিং রুমে এসে আজকের পেপারটা হাতে নিতেই চক্ষু চড়ক গাছ। শ্যামা মাথায় হাত দিয়ে বসে পড়ল। এসব কি? ঠিক তখনই ইজহানের দাদিজান আর আয়ানা এসে হাজির। শ্যামা অবাক হয়ে দাঁড়িয়ে গেল, কিছু বলবে, তার আগেই ঠাস করে চড় বসিয়ে দিল শ্যামার গালে। সাথে সাথে ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে গেছে। শ্যামা গালে হাত দিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে আছে তাদের দিকে। ইজহানের দাদি তখন চেঁচিয়ে বলল, আমার নাতি তোমাকে এত এত সাহায্য করেছে এই দিন দেখাবার জন্য, তার রেপুটেশন নষ্ট করতে একটুও গায়ে বাঁধল না? শ্যামা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ম্যাডাম, বিশ্বাস করুন, এই নিউজ সম্পর্কে আমি কিছুই জানি না। আয়ানা হাত তালি দিয়ে বলল, বাহ, আমার মা তোমার মাকে সাহায্য করেছিল, আর সেই মহিলা আমার মাকে ধোঁকা দিল, আর একই কাজ তুমি করলে। সেম অন ইউ। আমি ভাইয়াকে আগেই বলেছিলাম, খাল কেটে কুমির এনো না। শ্যামা বলল, আয়না, প্লিজ বিশ্বাস করো, আমি কিছু করিনি। আর না আমার মা কিছু করেছে। বারবার আমার মাকে ব্লেম করা বন্ধ করো। যে নেই এই পৃথিবীতে তাকে নিয়ে মিথ্যা গুজব ছড়িও না। আয়ানা রাগে শ্যামাকে বলল, তোমার মার জন্য, একমাত্র তোমার মার জন্যই আজ আমার মা নেই। নিজের চোখের সামনে মায়ের গায়ে আগুন লাগতে দেখেছি, মায়ের দেহ পুড়ে ছাই হতে দেখেছি, কত রাত মাকে চোখে জল ফেলতে দেখেছি। তারপরও বলবে তোমার মা ধোয়া তুলসী পাতা? তুমি কিভাবে বুঝবে যেই সন্তান তার মাকে নিজের চোখের সামনে পুড়ে ছাই হতে দেখে? বলেই আয়না কেঁদে দিল। শ্যামার কষ্ট লাগছে এই কথা শুনে, যদিও সে কখনোই জানতো না এসব বিষয়ে। শ্যামা চোখেও পানি চলে আসে। শ্যামা বলল, আন্টির কি হয়েছে আমি জানি না, তবে আমার মা কখনোই তোমার মায়ের মৃত্যুর কারণ হতে পারে না, আমি বিশ্বাস করি না। তখনই দাদিজান শ্যামাকে তার দিকে ঘুরিয়ে বলল, তোমার বিশ্বাসে কখনোই সত্যি বদলাবে না। আর আজকের এই ঘটনার পর তোমাকে আমি জাহান্নাম না দেখিয়েছি তাহলে আমার নাম আলেয়া না। বলেই তারা চলে গেলেন। শ্যামা সেখানেই বসে পড়ল। হাতের নিউজ পেপারটা একটি ছবি জলজল করতে লাগলো। তার উপর বড় একটি হেডলাইন, ইজহান মেহরাব মাদকাসক্ত, তার সাথে গোপনে আছে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক, এবং একটি ছবি যেখানে মেয়েটির পেছন দেখা যাচ্ছে। কাকতালীয়ভাবে মেয়েটি আর কেউ না, শ্যামা নিজেই। শ্যামা হু হু করে কেঁদে উঠল। জীবনের এটি কেমন সময় চলছে, পরীক্ষার উপর পরীক্ষা চলছে, এক সমস্যার সমাধান না পেতেই আরেকটা এসে হাজির হচ্ছে। কি করবে শ্যামা, কি করবে এবার? ঘড়ির কাঁটায় 11:20, টিকটিক শব্দ হচ্ছে। পিনপতন নীরবতা এই অফিস ঘরটিতে। দুটো মানবের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না যেন।
খবরের কাগজের হেডলাইন আর ছবি দেখে ইজহানের মাথায় সূক্ষ্ম ভাঁজ পড়ল। অধিরাজ নিজেও এই নিউজ দেখে অবাক। সত্যি কি শ্যামা এমন একটি কাজ করতে পারে? অধিরাজ বলল, স্যার, এর ফিডব্যাক কি হবে? অনেক চাপ দিচ্ছে সবাই আপনার স্টেটমেন্ট জানার জন্য। ইজহান কপালের আঙুল ঘষে বলল, খোঁজ লাগাও, অরিজিনাল কালপিট কে? অধিরাজ অবাক হয়ে বলল, শ্যামা ম্যাম। ইজহান চাইল তার ঠান্ডা দৃষ্টিতে। তাতে অধিরাজ বেরিয়ে যেতে যেতে বলল, আমি খবর নিচ্ছি। অধিরাজ বেরিয়ে যেতেই অফিসের জানলার সামনে এসে দাঁড়ালো সে। কখন থেকে ফোনটি বেজে যাচ্ছে ইজহানের। সে ফোনের স্ক্রিনের নাম্বার দেখে ফিকে হাসলো। তারপর কল কেটে দিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে রইল। বাইরে তখন অনেক রাত, ঘনিয়ে এসেছে আচ্ছন্ন অন্ধকারে। তবে অদূরে এক ফালি চাঁদ পশরের ছোঁয়া গায়ে লেগেছে। সে বিড়বিড় করে বলল, অন্ধকার আকাশের একমাত্র আলোকিত চাঁদ তুমি, আর আমিই তোমার আঁধারিয়া অম্বর। আবারও সশব্দে ফোনটি বেজে উঠল। এবার সাথে সাথে ধরল ফোনটি। ওপাশ থেকে ভেসে এলো একটি চিকন মেলি কণ্ঠ, যে কণ্ঠ শুনতেই ইজহান কত রাত জেগে থাকতো। ইজহান এই প্রান্তে চুপ, ও প্রান্তে শ্যামা বলল, মিস্টার ইজহান, বিশ্বাস করুন আমি কিছুই করিনি। ইজহান শান্ত, অভিব্যক্তিহীন, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দূরে। শ্যামা বারবার একই কথা বলে যাচ্ছে। ইজহান সন্তর্পণে শ্বাসটুকু লুকিয়ে বলল, আমি জানি। ও প্রান্তে শ্যামা শান্তির শ্বাস ছাড়ল। তখনই ইজহান আবার বলল, আমাকে ডিস্টার্ব করবে না, বলেই কল কেটে গেল। শ্যামা অসহায়ভাবে তাকিয়ে রইল ফোনের দিকে। ইজহান বারবার তাকে কেন ভুল বুঝে যাচ্ছে। সে কি করবে? এত এত অপরাধ বোধ নিয়ে সত্যি মরে যেতে ইচ্ছে করছে তার। এই জীবনে সে আর রাখতে চায় না, কিন্তু সে নির্দোষ, এটুকু প্রমাণ করেই সে ছাড়বে। তার সাথে ইজহানের টাকা পরিশোধ করে নিজেকে মুক্ত করে নেবে সে। চলে যাবে সবার জীবন থেকে, অনেক অনেক দূরে। সময় স্রোতের মতো বহমান, বয়ে চলে কিছু মন মুগ্ধকর স্মৃতি দিয়ে, আবার কিছু তিক্ত মুহূর্ত দিয়ে। একটা সময় থাকে যখন সুখের সীমা থাকে না, চারিদিকে থাকে হই হুল্লোড় আর আনন্দের ফোয়ারা। কিন্তু যখনই তাতে কারোর নজর লাগে, সেই সুন্দর পরিস্থিতি হয়ে যায় খাঁ চৌচির মাঠের মতো। পৃথিবীর বুকে সন্ধ্যা ঝাঁপিয়ে নেমে পড়ল। দূর কোথাও থেকে ভেসে আসছে কাঠগোলাপের সুবাস। কাঠগোলাপ সানিয়ার খুব প্রিয় ছিল। ইজহান যখন ছোট ছিল, সানিয়াকে প্রায় দেখত বাগানের মাঝে দেশ বিদেশ থেকে আনা গাছের চারা লাগাতে। তাদের এই পুরনো বাড়িটিতে তার মা ঝাঁকে ঝাঁকে কাঠগোলাপ লাগাতো। মায়ের ঘরের বারান্দা থেকে বাগানের ফোটা ফুলগুলো দেখতে অপরূপ লাগতো। ইজহান এখন তার মায়ের রুমের বারান্দায় বসে আছে, ঠিক সেখানে যেখানে তার মা অবসর সময়ে বসে থাকতো। কখনো ইজহান আরমান আয়ানার মাথায় তেল দিয়ে দিত। রাতে ঘুম না আসলে এখানেই কোলে করে এদিক ওদিক পায়চারি করে গুনগুন করে গান শোনাতো। গানটি ইজহানের কানে যে এখনো বাজছে। आले चलो तुझको एक ऐसे देश में, आले चलो तुझको एक ऐसे देश में, मिलती है जहाँ खुशियाँ परियों की भेष में, मिलती है जहाँ खुशियाँ परियों की भेष में, परियों की भेष में, आले चलो तुझको। ইজহান হাসলো। এখনো মনে হচ্ছে তার মা পায়চারি করছে, কোলে আয়ানা, কাঁধে আরমান, আর ইজহান ডিভানে শুয়ে ছোট ছোট চোখে মাকে দেখছে আর হাসছে। ঠিক তখনই সাদা জামা পরা আয়ানা আর সাদা পাঞ্জাবি পরা আরমান ভাইয়ের কাছে এসে দাঁড়ালো। আরমান বলল, দাদা ভাই, তুমি এখনো মেডিসিন লাগাওনি?
ইজহান আরমানের কথায় হাতটি হাওয়ায় তুলল। সেদিনের ক্ষতে আজ আবারও চাপ লাগায় ক্ষতটি তাজা হয়ে গেছে। ইজহান তাকিয়ে রইল শুধু। আয়ানা মেডিসিন বক্স এনে ভাইয়ের সামনে রেখে হাতটি টেনে মেডিসিন লাগিয়ে দিতে বলল। দাদা ভাই, নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ? ইজহান তবুও চুপ। তার চোখে মুখে অভিব্যক্তি দেখে তারা কিছুই বুঝতে পারছে না। তখনই ইজহান ঠান্ডা গম্ভীর কণ্ঠে বলল, সব কাজ শেষ? আরমান মাথা নাড়ল। হ্যাঁ দাদা ভাই, গরিব মিসকিনদের কাপড় বিলিয়ে দেওয়া শেষ। ইজহান মাথা নাড়ল। তখনই আয়ানা বলল, আমরা এখনই বের হব ভাইয়া? ঠিক আছে, তোরা যা, আমি কিছুক্ষণ পর বের হব। দুজনই সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। ইজহান আবারও তাকিয়ে রইল বাগানের ফুলগুলোর দিকে। আজ ইজহানের মা সানিয়া মেহরাবের মৃত্যুবার্ষিকী। 1 যুগ পার হলো তার মা তাদের ছেড়ে পরকালে চলে গেছে। ইজহান চোখ বুঝল। চেয়ারের পেছনে মাথা হেলিয়ে মনে করতে লাগলো 12 বছর আগের দিনগুলো। 12 বছর আগে বাবা মা ভাই বোন আর তার দাদিকে নিয়েছিল তাদের ছোট্ট একটা পরিবার। দাদি তখনও তাদের কোম্পানির সিইও, যদিও তা নামে। সম্পূর্ণ কোম্পানির দায়িত্ব ইজহানের বাবা মেহতাবের হাতেই। তখন তাদের পরিবারের না কষ্ট ছিল টাকার, না ভালোবাসার। ইজহানের বাবা মা দুজনের মধ্যেও ছিল অফুরন্ত ভালোবাসা। কিন্তু 12 বছর আগে সেই সুখের পরিবারটিতে গ্রহণ লেগে গেল কারোর, যখন থেকে আজিজুল হক মেহতাবের সাথে যোগাযোগ করল। সানিয়ার প্রতি মেহতাবের পরিবর্তন দেখা দিতে লাগলো। প্রতি রাতে সানিয়াকে মারত মেহতাব, কিন্তু তার মা তার বাবাকে এতটাই ভালোবাসত যে মুখ বুজে সব সহ্য করে ফেলত। ইজহান তার মাকে অনেক রাত কাঁদতে পর্যন্ত দেখেছে, যখন তার বাবা বাসায় থাকতো না। ধীরে ধীরে মানসিক রোগীর মতো হয়ে গেছিল। আগের মতো ইজহান আরমান আয়ানার কেয়ার করত না সানিয়া। সব সময় দরজা আটকে বসে থাকতো। কখনো ভেসে আসতো দরজা ভেদ করে আর্তনাদ। কিন্তু একদিন সব শেষ হয়ে গেল। সেদিন ইজহানের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল। তার শহরে সেই প্রথম স্থান অধিকার করে। সেই খবরটি দেবে বলে ইজহান দৌড়ে আসে। কিন্তু সেদিন যেন ইজহানের পুরো দুনিয়ায় উল্টে যায়। ভেঙে যায় ইজহানের ছোট মন। মায়ের শুভ্রতায় ভরা মুখটি পুড়ে ছাই হয়ে আছে। শুয়ে আছে সাদা কাপড়ে মোড়ানো খাটিয়ার ওপর। ইজহানের ভেতরটা সেদিন ভেঙে চুরমার হয়ে গেলেও এক ফোঁটা চোখের জল বের হয়নি। ইজহান বরাবরই শান্ত চুপচাপ থাকলেও মা ছিল তার বন্ধুর মতো। স্কুল কলেজে যা হতো সব বলতো মাকে, এমনকি প্রথম ভালোবাসার কথাটি পর্যন্ত জানিয়েছিল মাকে। কিন্তু আজ তার মাকে এভাবে দেখে ইজহান বুঝতে পারছিল না কি করা উচিত। মস্তিষ্ক যেন একেবারেই অচল হয়ে গেছে তার। ছোট দুটি ভাই বোন ইজহানের কোমর জড়িয়ে হু হু করে কেঁদে যাচ্ছে। এদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা ছিল না ইজহানের। ঠিক সেই মুহূর্তে তার দাদি হাই হাই করে কেঁদে কেঁদে বলছে, এই সব কিছু দায়ী আজিজুল হক আর তার স্ত্রী আফিয়া। আল্লাহ কখনো তাদের ক্ষমা করবে না। সুন্দর একটা সংসারকে ধ্বংস করে দিয়েছে এরা। আল্লাহ যেন এদের সঠিক বিচার করেন। দাদির এইটুকুন কথা কানের মাঝে ঘন্টার মতো বেজে উঠল ইজহানের। মায়ের মৃত্যুতে শ্যামার পরিবার আর নিজের বাবাকে দায়ী করে ইজহান। এই জন্যই তো তার বাবাকে তার মায়ের না মুখ দেখতে দিয়েছে, না খাটিয়া তুলতে দিয়েছে ইজহান। এখনও ইজহানের মনে আছে তার বাবার ব্যবহার তার মায়ের প্রতি। মায়ের শরীরের দাগগুলোর কথা মনে পড়লে ইজহানের গা শিউরে ওঠে। একবার তো ইজহানের বাবা মেহতাব রাগে নিজের বউয়ের শরীরে গরম তেল ছুঁড়ে মেরেছিল। 2 হাতে মুখ ঢেকে নেওয়াতে 2 হাত পুড়ে ফোসকা পড়ে যায়। আর তখনই ইজহান দেখে ফেলে। রাগে সেদিন বাবাকে বাসা থেকে বের করে দেয় ইজহান।
এর কিছুদিন পরেই তার মা নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার কয়েকদিন পরই ইজহানকে তার দাদি অফিসে বসিয়ে দেয় এবং ইজহান চলচ্চিত্র জগতেও কাজ শুরু করে। তার সাথেই তার এম হয়ে যায় শ্যামার পরিবারকে ধ্বংস করে দেওয়ার। কিন্তু তার আগে শ্যামার পরিবার শহর ছেড়ে কোথাও চলে যায় এবং তারপরই আবার দেখা হয় শ্যামার সাথে। তখন সে জানতে পারে ইজহানের ভালোবাসার সেই এক ফালি চাঁদ শ্যামা নিজেই। সেদিন যতটা না খুশি হয়েছিল তার থেকে রাগ বেশি হয়েছিল, তাই তো সেদিন দেখা করেনি। তবে শ্যামার পরিবারের খবর ঠিকই নিয়েছে সে। তখনই জানতে পারে শ্যামার বাবা সব হারিয়ে দেউলিয়া হয়ে গেছে, তাই ইজহান তাদের ছেড়ে দেয়। এর কয়েক বছর পর যখন স্বয়ং শিকারীর কাছে ধরা দেয়, ইজহান সেই সুযোগ আর হাতছাড়া করে না, লুফে নেয়। ইজহান ভারী শ্বাস ছাড়ল, চেয়ার ছেড়ে উঠে বেরিয়ে গেল তাদের পুরনো বাড়িটি থেকে। এক রাশ মন ভার নিয়ে চলে আসে বাসায়। হলে ঢুকতেই কাজের মেয়েকে জিজ্ঞেস করে ইজহান, তোমার ম্যাম কই? কাজের মেয়েটি আমতা আমতা করে বলে ওঠে, স্যার, ম্যাম 3 দিন যাবৎ বাসায় আসে না। ইজহানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। পকেট থেকে ফোনটি বের করে। সেদিন শ্যামার সাথে ফোনে কথা বলেই ফোন বন্ধ করে দিয়েছিল ইজহান এবং সবাই চলে গেছিল তাদের পুরনো বাড়ি। ইজহান ফোনটি অন করেই অধিরাজকে ফোন করল ইজহান। ওপাশ থেকে ভেসে এলো অধিরাজের কণ্ঠ, স্যার, আপনি কোথায় ছিলেন এতদিন? ইজহান উত্তর দিল না, উল্টে জিজ্ঞেস করলো, তোমার ম্যাডাম কোথায়, খোঁজ নাও তো। ওপাশ থেকে সব নীরব। ইজহান বলল, অধিরাজ। অধিরাজ গলা পরিষ্কার করে বলল, স্যার, শ্যামার বাবা মারা গেছে। ইজহান চুপ করে গেল। তার এই মুহূর্তে আনন্দ লাগছে, আবার কষ্ট। সে চেয়েছিল নিজে হাতে লোকটাকে মেরে ফেলতে, কিন্তু তার আগেই ইজহান বলল, আচ্ছা, বলেই ফোন কেটে বেরিয়ে পড়ল শ্যামাদের বাড়িতে। কিছুক্ষণের মাঝে পৌঁছে গেল সে। দরজা নক করতেই জান্নাত দরজা খুলে দিল। ইজহানকে দেখে অবাক হলো জান্নাত। ইজহান তার গম্ভীর কণ্ঠে বলল, শ্যামা। জান্নাত বলল, আপু তার রুমে আছে ভাইয়া। ইজহান বিনা বাক্য ব্যয় করে শ্যামার রুমের দিকে গেল। এতদিন পরে শ্যামাকে দেখবে, কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে ইজহানের। সে রুমে পা রাখতেই দেখল শ্যামা জানলার ধারে দাঁড়িয়ে আছে। কারোর পায়ের শব্দে শ্যামা তাকালো। ইজহানকে দেখে হেসে বলল, মিস্টার ইজহান, আপনার অপেক্ষায় ছিলাম, 1 মিনিট দাঁড়ান। বলেই টেবিলের ড্রয়ার থেকে একটি চেক বের করে ইজহানের হাতে দিল শ্যামা। তার সাথে দিল একটা পেপার। ইজহান ভ্রু কুঁচকে ফেলল শ্যামার কাছে, বলল, এসব আপনার দেওয়া টাকা আর ডিভোর্স পেপার। আমি মুক্তি চাই। রক্ষিতা নামটি মুছে ফেলতে চাই। আই ওয়ান্ট ডিভোর্স। এমন একটা কথা শুনে ইজহানের পায়ের নিচের থেকে মাটি সরে গেল যেন। কাগজ দুটি মুঠো করে ধরল শক্ত করে। মাথার মাঝে বারবার বাজতে লাগলো, আই ওয়ান্ট ডিভোর্স, আই ওয়ান্ট ডিভোর্স। কথাটি কানের মাঝে বাজতে লাগলো ইজহানের। বিস্ময় আশ্চর্য নিয়ে তাকিয়ে রইল শ্যামার দিকে। বুঝতে চাইল শ্যামার মুখের অভিব্যক্তি। শক্ত, কঠিন অথচ সরলতায় ভরা মুখ, কোনো ভনিতা নেই। ঘরের ভেতর থাকা দুটি ব্যক্তির মাঝে অদ্ভুত নীরবতা বিরাজমান। ইজহান এবার ভ্রু কুঁচকে এলো। ফুটে উঠল চোখে মুখে হতাশা। ইজহান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শ্যামা তার থেকে ডিভোর্স চাইছে? তার থেকে বড় কথা, শ্যামা এতগুলো টাকা পেল কোথা থেকে? তার থেকে বড় কথা, শ্যামা এত বড় সাহস পেল কোথা থেকে তাকে ডিভোর্স দেওয়ার? ইজহানের মাথায় সূক্ষ্ম ভাঁজ পড়ল। একে একে মাথার মাঝে জমা হতে লাগলো প্রশ্নের পাহাড়। সব কিছু দূরে ঠেলে দিল ইজহান। রাগে গা কাঁপছে এই মুহূর্তে। তবে সে নিজেকে সামলে হাসল। সে হাসিতে নাড়িয়ে দিল শ্যামার অন্তরাত্মা। ইজহান হাতের পেপারগুলো মুচড়ে ধরে বলল, এত টাকা পেলে কই? লটারি লেগেছে নাকি? শ্যামা কঠিন কণ্ঠে বলল, তা আপনার না জানলেও চলবে।
যা নিয়েছিলাম সব ফেরত দিয়েছি, এবার আপনি সাইন করে দিন। ইজহান হো হো করে হাসলো, বলল, তোমার কি মনে হয় আমাকে ডিভোর্স দেওয়া এত সহজ? শ্যামার অভিব্যক্তি এবার পরিবর্তন হলো। অবাক হয়ে চোখ বড় বড় করে সন্দিহান কণ্ঠে বলল, আপনি আপনি কি বলতে চাইছেন? ইজহান তাচ্ছিল্যের হাসল, যদিও ভেতরে জমে থাকা রাগ ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে যাচ্ছে। তবুও নিজেকে শান্ত করে বসে পড়ল শ্যামার বিছানায়। শ্যামা কিছুই বুঝতে পারছে না মূলত ইজহান চাইছেটা কি। সে বলল, আপনি এখানে সাইন করে বিদায় হন। ইজহান তার অদ্ভুত হাসি ঠোঁটের কোণে রেখে শ্যামাকে কাছে টেনে নিল আচমকা। শ্যামা টাল সামলাতে না পেরে ইজহানের উপরেই পড়ল। শ্যামা তাতে রেগে ফেটে পড়ল, কিন্তু তার আগে হিংস্রভাবে চেপে ধরল শ্যামার কোমর। দুজনে এখন এতটাই কাছে যে তাদের ঠোঁট ছুঁই ছুঁই, একে অপরের নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে মুখে। ইজহান তখন বলল, তোমার কি মনে হয় আমি এত কাঁচা খেলোয়াড়? বলেই ইজহান শ্যামার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। শ্যামা নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করতে লাগলো। এক পর্যায়ে না পেরে কামড় বসিয়ে দিল ইজহানের ঠোঁটে। ইজহান সাথে সাথেই ছেড়ে দিল শ্যামাকে। শ্যামা দাঁতে দাঁত চেপে বলল, আমাকে ছোঁয়ার আর একবার চেষ্টা করবেন তো লোক জড়ো করে আপনাকে ধোলাই খাওয়াতে বেশি সময় লাগবে না। ইজহান যেন মজার কৌতুক শুনেছে, সে বলল, ওকে, আমার সমস্যা নেই, আমি বরং সবাইকে ডেকে বলে দিচ্ছি। এই পর্যায়ে শ্যামা ভয় পেয়ে গেল, বলল, আপনি এখানে সাইন করুন আর আমার জীবন থেকে চলে যান, আমি হাত জোড় করছি। ইজহানের মুখ এবার সিরিয়াস হয়ে গেল, বলল, তুমি তো আমাকে ডিভোর্স দিতে পারো না। মানে এটাই, তোমার কি আমাদের কন্ট্রাক্টের কথা মনে নেই? শ্যামা যুক্তিসঙ্গত গলায় বলল, আমি আপনাকে টাকার জন্য বিয়ে করেছিলাম, টাকা ফেরত দিচ্ছি, আমাদের কন্ট্রাক্টও শেষ। তা তুমি ভাবছো? মনে হচ্ছে আরও একবার কন্ট্রাক্ট পেপারটা তোমার পড়া উচিত। শ্যামার মাথা কাজ করা যেন বন্ধ হয়ে গেছে। এই পাগল লোকটা কি করতে চাইছে? শ্যামার ভাবনার মাঝেই ইজহান কাউকে ফোন করলো। ওপাশ থেকে ফোন তুলতে ইজহান বলল, তোমাদের ম্যাম কন্ট্রাক্ট পেপারটা আরও একবার দর্শন করতে চাই, 10 মিনিট সময় দিচ্ছি, কাম ফাস্ট। বলেই কল কেটে দিল। এদিকে 10 মিনিট গড়াতেই হন্তদন্ত হয়ে উপস্থিত হলো অধিরাজ, হাতে একটা ফাইল। ইজহানের দিকে এগিয়ে দিতেই ইজহান শ্যামার হাতে তুলে দিল। শ্যামা ভ্রু কুঁচকে তাকাতে ইজহান বাঁকা হেসে বলল, পড়ো আবার। শ্যামা একরাশ কৌতূহল নিয়ে পেপারের লেখা গুলোতে চোখ বোলালো। মূলত সেদিন সে না পড়েই রাজি হয়ে গিয়েছিল তার বাবার অবস্থা ক্রিটিক্যাল থাকায়, কিন্তু আজ যা দেখছে তাতে লোম দাঁড়িয়ে যাচ্ছে শ্যামার। শ্যামা পড়তে লাগলো। 1 নম্বর, ইজহান ছাড়া শ্যামা তাকে ডিভোর্স দিতে পারবে না। 2 নম্বর, যদি কখনো নিজে থেকে ডিভোর্স অ্যাপ্লাই করে তাহলে এর জন্য ইজহানকে 2 কোটি টাকার কম্পেনসেশন দিতে হবে। এসব দেখে শ্যামার চোখ চড়ক গাছ। সামান্য রক্ষিতার জন্য এত কিছু কেন? শ্যামা রাগে চেঁচিয়ে বলল, রক্ষিতা করে রাখার জন্য এত কিছু? ইজহান ফিকে হাসলো। শ্যামার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, পেপারে কোথাও কি লেখা আছে তুমি আমার রক্ষিতা? শ্যামা বিস্ময়ে বিমূঢ়, বলল, কি বলতে চাইছেন আপনি? ইজহান আরও কাছে এসে বলল, এটাই বলতে চাইছি তুমি আমার বউ। শ্যামার বুকের ভেতর ছ্যাঁত করে উঠল। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ইজহানের দিকে। শ্যামার মাথা তখন ঘুরঘুর করতে লাগলো অন্য এক চিন্তা। ইজহানকে যদি সে ডিভোর্স না দেয় তাহলে যে সামনে আরও বড় বিপদ রয়ে গেছে, যেটি তার বাবা তার জন্যই সৃষ্টি করে গেছে। শ্যামা শুকনো ঢোক গিলল। ইজহানকে কাট কাট গলায় বলল, আমি ডিভোর্স চাই, যে কোনো মূল্যে। ইজহানের রাগ এবার সপ্তম আসমানে। শ্যামার হাতে শক্ত করে ধরে বলল, একদিন সময় দিচ্ছি তোমাকে, ফিরে এসো, নয়তো ভালো হবে না তোমার জন্য।
তুমি হয়তো জানো না আমি কি করতে পারি। বলেই ছেড়ে দিল ইজহান শ্যামাকে। ইজহানের এমন হুমকিতে শ্যামা কেঁপে উঠল। ইজহান চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল শুধু। পর মুহূর্তেই ভাবল এখান থেকে তাকে পালাতেই হবে, যে করেই হোক সে পালাবে। নতুন যে ঘূর্ণিঝড় তাকে ঘিরে তৈরি হচ্ছে তার আগেই। ঠিক তখনই শ্যামার ফোন বেজে উঠল। ওপাশ থেকে ভেসে এলো ভারী কণ্ঠ, বলল, খুব জলদি আমি দেশে ফিরছি, মনে আছে তো আমার কথা? শ্যামা ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম তোতলে কোনো রকমে বলল, হ্যাঁ হ্যাঁ মনে আছে। অপর পাশ থেকে আবার ভেসে এলো কণ্ঠ, ভুলে যেও না শ্যামা, আমার ছেলের কাছে তোমার বাবা তোমাকে বিক্রি করে দিয়ে গেছে, তাও অনেক বছর আগে। এখন তোমার বাবা নেই, তাই তোমাকে সব ঠিক করতে হবে। খবরদার যদি পালানোর চেষ্টা করেছ, তোমার বাবা যেভাবে পারেনি তোমরাও পারবে না। শ্যামা ফোনের এই প্রান্তে একদম জমে গেছে, মাথা শুধু চলছে, পালাতে হবে। প্রথম চুমু, প্রথম ঠোঁটের স্পর্শ পেয়ে ইজহান খুব খুশি। মুখে তার মুচকি মুচকি হাসি লেগেই আছে। কখন থেকে ড্রাইভিং সিটে বসা অধিরাজ অবাক চোখে দেখে যাচ্ছে এই ভোতা অনুভূতিহীন মানুষটিকে। ইজহান দু আঙ্গুলে তার ঠোঁট স্পর্শ করছে আর মনে হাসছে। অধিরাজ তার অবাকতা ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করল, স্যার মনে হচ্ছে আপনি আজ খুব খুশি? ইজহান কোনো ভনিতা ছাড়াই বলল, হ্যাঁ খুব। অধিরাজ বলল, ম্যামের সাথে আপনার সব ঝামেলা শেষ হয়ে গেছে বলেই কি? ইজহান চুপ হয়ে গেল। মুখে ফিরে এলো পুরনো অভিব্যক্তি, গম্ভীর শীতল উদাসীন দৃষ্টি। মুহূর্তে ছেয়ে গেল নিস্তব্ধতা। অধিরাজ ভয় পেল কিছুটা। সে কি ভুল কিছু বলে ফেলেছে? বুঝতে পারল না। তার মাথা লম্বা একটা চিন্তার ভাঁজ। অদৃশ্য ঘাম যেন বিন্দু বিন্দু মাথা ভর্তি হচ্ছে। তখনই ইজহান তার চিন্তা দূর করে বলল, তোমার ম্যামের বাবা তো ঠিকই ছিল অধিরাজ, তাহলে মারা গেল কিভাবে? তাও হুট করে, তার উপর এত টাকা কোথা থেকে পেল শ্যামা? অধিরাজ চুপ করে শুনে যাচ্ছে। ইজহান কিছুক্ষণ চুপ থাকে, ঘড়ির কাঁটা দেখে নিয়ে আবার বলল, খবর নাও এই 3 দিন কি হয়েছিল, তাও 1 ঘন্টার মাঝে সব আপডেট চাই। আর হ্যাঁ, তোমার ম্যাডামের আশেপাশে লোক লাগিয়ে দাও। আমার দৃঢ় বিশ্বাস সে বিপদে আছে, আর বলছে না আমাকে। আত্মসম্মান বেশি তো কি না? বলে আবারও হাসল ইজহান। চোখের চশমা লাগিয়ে বাইরে তাকিয়ে রইল সে। আজ কষ্ট পেয়েছিল খুব ইজহান, যখন শ্যামা তার হাতে ডিভোর্স পেপার দিয়েছিল। কিন্তু সে তো আজ শ্যামাকে ফিরিয়ে আনতে চাইছিল। শ্যামাকে ছাড়া তার দম বন্ধ লাগে। যদিও শ্যামাকে সে অনেক টর্চার করেছে, তবে এবার সে নিজেও ক্লান্ত। সে সব কিছু চাই শেষ করতে, কিন্তু তাই বলে ডিভোর্স অসম্ভব। এদিকে শ্যামা ব্যাগপত্র গুছিয়ে বোনকে নিয়ে বেরিয়ে গেছে। কোথায় যাবে, কি করবে জানা নেই। তারা একটি সিএনজিতে উঠে পড়ল। শ্যামা জায়েদের কথা মনে পড়তেই সেই দিকে যেতে বলল সিএনজিওয়ালাকে। সিএনজিওয়ালা চলছে তাদের ডিরেকশন অনুযায়ী। শহর থেকে সিএনজি বের হতেই শ্যামা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। জান্নাত তখন বোনের বুকে মুখ লুকিয়ে শ্যামা চলতি সিএনজি থেকে রাস্তার দিকে তাকিয়ে আছে, চোখ ভর্তি জল নিয়ে। মনে পড়ছে 3 দিন আগের ঘটে যাওয়া ঘটনাগুলো। 3 দিন আগে শ্যামা হসপিটালে তার বাবার সাথে দেখা করতে এসেছে। সাথে এসেছে জান্নাতও। আজ তাদের বাবার জ্ঞান ফিরেছে। খুশিতে আত্মহারা। আজিজুল হসপিটালের বেডের ওপর বালিশের ওপর ভর দিয়ে বসে আছে। শ্যামা আর জান্নাত বাবাকে দেখে হাওমাও করে কেঁদে পেট জড়িয়ে ধরেছে। আজিজুল হকের কথা বলতে এখনো অনেক সমস্যা হচ্ছে। থেমে থেমে কথা বলছিলেন তিনি। তারা অনেক সময় অতিবাহিত করার পর যখন চলে আসবে, তখনই শ্যামা প্রশ্ন করেছিল তার বাবাকে, পাপা, সানিয়া আন্টি মারা যাওয়ার পেছনে কি মায়ের কোনো হাত ছিল? আজিজুল হক মেয়ের মুখের কথা শুনে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। হঠাৎ করে ঘেমে নিয়ে একাকার হয়ে গেলেন।
থেমে থেমে অনেক কষ্টে বললেন, তুমি তুমি সানিয়ার কথা কিভাবে জানলে? শ্যামা মাথা নত করে ফেলল। অপরাধী সুরে বলল, পাপা, তোমাকে একটা কথা বলিনি। আজিজুল হক ভ্রু কুঁচকে চেয়ে বলল, কি কথা? শ্যামা অস্বস্তি বোধ করল। এদিক ওদিক চোখ ঘোরাতে লাগলো। হাতের আঙুলগুলো খুঁড়তে খুঁড়তে বলল, পাপা, তোমার চিকিৎসার টাকাটা মিস্টার ইজহান দিয়েছে। আজিজুল হক আবার হাঁপাতে লাগলেন। বুকের মাঝে তীব্র ব্যথা অনুভব করতে লাগলেন। একটা পুরনো অপরাধ বোধে দগ্ধ হতে লাগলো তার বুক। শ্যামা বাবার এই হাল দেখে হন্তদন্ত হয়ে পিঠের মাঝে হাত বুলিয়ে দিতে দিতে বলল, পাপা, কি হয়েছে? কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে? ডাক্তার ডাকবো? জান্নাত, জান্নাত, ডাক্তারকে ডাক। বলতেই জান্নাত মাথা নেড়ে বেরিয়ে গেল। এদিকে খুব কষ্টে আজিজুল হক বলল, মেহতাবের ছেলে? শ্যামা বাবার এমন প্যানিক করতে দেখে চোখে জল গড়িয়ে পড়তে লাগলো। সামান্য হেল্প করার কথা শুনে বাবা প্যানিক করেছে। আজ যদি শ্যামা বলে দেয় বিয়ের কথা, তাহলে তাহলে কি হবে? শ্যামা বলল, পাপা, তুমি হাইপার হচ্ছ কেন? আমি আমি সব টাকা ফেরত দিয়ে দেব, চিন্তা করো না। আজিজুল হক বুকের বাঁ পাশে হাত বুলিয়ে বলল, ওদের সাথে বড্ড অন্যায় করে ফেলেছি রে। আমি চাইনি তাদের সামনে যেতে। তুই তুই কেন গেলি? ইজহান তোকে কিছু করেনি তো মা? শ্যামা বিস্ময়ে বিমূঢ়। একটা অজানা ভয় মনের মাঝে ঘর করতে লাগলো। বাবাকে কি বলবে সে? কিভাবে বলবে? ইজহান তার বর, আর আর বিগত ব্যবহারগুলো যা ইজহান তার সাথে করেছে, কিভাবে বলবে? সে ইজহান তাকে বিয়ে করেও বউ নয়, বরং রক্ষিতা করে রেখেছে। এদিকে আজিজুল হকের মনে পড়ছে বারবার 12 বছর আগের সেই রাত্রির কথা। সে তো চায়নি এমন কিছু হোক। সে চায়নি সানিয়া আত্মহত্যা করুক। সে তো তাই করেছিল যেটা হৃদের বাবা করতে বলেছিল। হৃদের বাবার কথা ভাবতেই এবার উনি কাঁপতে লাগলেন। নিজের করা ভুলগুলোকে কিভাবে শুধরাবে? এবার যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আজিজুল হকের। এর মাঝেই ডাক্তার এসে হাজির হয়েছে। তাড়াতাড়ি করে আজিজুল হককে একটি ইঞ্জেকশন পুশ করে বললেন, রোগী এভাবে প্যানিক করলে তো ওনার জীবনের ঝুঁকি হতে পারে, খেয়াল রাখবেন। শ্যামা শুধু মাথা নাড়ল। আজিজুল হকের কাছে বসে মাথায় হাত বুলিয়ে চেয়ে রইল শুধু। আজিজুল হক আদো আদো চোখ জোড়া খুলে আছে, বিড়বিড় করে ঠোঁট নাড়ছে। শ্যামা শুধু এইটুকুই বুঝতে পারল, পালিয়ে যা শ্যামা, ওরা ছাড়বে না তোকে। শ্যামার মাথায় কিছুই ঢুকছিল না। কি করবে সে? কিছুই ভাবতে পারছে না। সেদিন কোনো রকম দিনটা পার করে বাসায় চলে আসে তারা। সেদিন ভোর রাতে হসপিটাল থেকে ফোন আসে আজিজুল হক আর নেই। শ্যামার পুরো পৃথিবী উল্টে গেছিল সেদিন। আজিজুল হকের মৃত্যুর 2 দিন পরেই যখন হৃদের বাবা হুমায়ুন কবিরের আগমন ঘটল, তখনই যেন আস্ত আকাশটা ভেঙে পড়ল শ্যামার মাথায়। শ্যামা যখন বিগত দিনগুলোর কথা ভাবছিল, তখনই জোরে ব্রেক কষল সিএনজি এবং ভাবনা থেকে বের হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামা? সিএনজির লোক কিছু না বলে উল্টো পথে দৌড় দিল। শ্যামা আর জান্নাত অবাক। তারা সামনে তাকিয়ে দেখলো কতগুলো কালো পোশাক পরিহিত নিগ্র লোক তাদের বিশাল দেহী শরীর নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় তাল গাছের মতো। হাতে তাদের অস্ত্র। যা দেখে জান্নাত ঝাপটে ধরল শ্যামাকে। ভয়ে হাত পা জমে যাচ্ছে মেয়েটার। তাদের মাঝে একটা লোক এগিয়ে এসে শ্যামাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, স্যার আমাদের সাথে যেতে বলেছেন। শ্যামা ভ্রু কুঁচকে বলল, কোন স্যার? গেলেই দেখতে পারবেন। আমি যাব না আপনাদের সাথে। লোকটি হেসে বলল, স্যার বিকল্প পথ বলে দিয়েছেন। মানে? চোখ বড় বড় হয়ে গেছে শ্যামার। কে এই স্যার যে এত এত লোক পাঠিয়েছে? হৃদ নয় তো? শ্যামা শুকনো ঢোক গিলল। লোকগুলো তাদের বাক্য ব্যয় না করে শ্যামা আর জান্নাতের মুখে স্প্রে করে দিল। সেকেন্ডের মাঝেই লুটিয়ে পড়ল তারা। বড় এক ক্লাবে বসে আছে হৃদ। তার কোলে বসে আছে এক রমণী। আদুরে আহ্লাদে ঢলে পড়ছে বারবার হৃদের বুকে। হৃদ নিজেও লুফে নিচ্ছে রমণীর দুষ্টু মিষ্টি ভালোবাসা।
হেসে হেসে করে চলেছে ড্রিঙ্কস। বড় বড় পা ফেলে গ্রে কালারের স্যুট পরা মাঝবয়সী লোক এসে দাঁড়ালো হৃদের সামনে। মেয়েটিকে কোল থেকে নামিয়ে লোকটিকে জড়িয়ে ধরল হৃদ। বলল, বাবা, থ্যাংক ইউ। হুমায়ুন চৌধুরী হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার জন্য তো সব কিছু। বলো আর কি চাই? হৃদ হেসে বলল, আর কিছু না, আমার জাস্ট শ্যামাকে চাই, যে কোনো মূল্যে, যা তুমি অলরেডি করে দিয়েছ। বলেই হাসল হৃদ। বাবার হাতে একটি বিয়ারের গ্লাস ধরিয়ে দিল তারপর। কিন্তু হুমায়ুন চৌধুরী তখন অন্য কিছু ভাবছে। সে বলল, ইজহান আমাদের ছেড়ে দেওয়ার পাত্র না, এত সহজে সে শ্যামাকে ছাড়বে না। হৃদের হাসি মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল। ছোট থেকে ইজহানের সাথে লড়াই লাগে তার সব পছন্দের জিনিস নিয়ে, সেটা কাপড় হোক, খাবার হোক বা মানুষ, কিন্তু বরাবরই ইজহান সব পেয়ে যায়। যদিও হৃদ তার ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু মনে মনে ক্ষোভ ছিল বেশি। ইজহান স্কুল, কলেজ, ভার্সিটি, এমনকি চলচ্চিত্র জগতের মাঝেও ফেমাস। যতবার চেষ্টা করেছে ইজহানকে হারাতে, ততবার ইজহান তাকে বাজিমাত করে দিয়েছে। এমনকি তার ভালোবাসার মানুষটিকেও ইজহান কেড়ে নিয়েছে। তবুও কি হয়েছে, শ্যামাকে সে তার করেই ছাড়বে। তাই তো এত এত চাল চেলেছে সে। হৃদ বলল, বাবা, এবার ইজহানকে খুন করে হলেও শ্যামাকে আমার চাই। হুমায়ুন চৌধুরী মাথা নাড়লেন। হৃদ ওয়াইনে এক চুমুক দিল। ভেতরে ক্ষতগুলো আবারও তাজা হতে লাগলো। হৃদ আর ইজহান একই রকম তো ছিল, তাহলে কেন ইজহান আজ সবার প্রিয় আর হৃদ, সেই বা কেন আজ এই অন্ধকার জগতের মানুষ? হৃদ দীর্ঘশ্বাস ছাড়ল। হুমায়ুনকে উদ্দেশ্য করে বলল, কিন্তু বাবা, আমি একটা কথা বুঝতে পারছি না, শ্যামা তোমার কথা বিশ্বাস কিভাবে করলো? হুমায়ুন চৌধুরী শয়তানি হাসি হেসে বলল, তোর বাপ বহুত কমিনা আদমি হে। বলেই হো হো করে হেসে উঠল দুজন। 12 বছর আগের কোনো একদিন পড়ন্ত বিকেলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেলে দুলে শ্যামা প্রাইভেট পড়ে ফিরছিল বাসায়। মুখে তার বরাবরের মতো ললিপপ, স্কুল ড্রেস আর এই দুটি বিনুনিতে একটা কিউট পুতুল যেন। ছোট থেকে শ্যামা ছিল খুব সুন্দরী। যেখানেই যেত ছেলেরা তার দিকে তাকাবে না তা কি হয়? শ্যামা যখন বাসার কাছাকাছি, তখন কিছু পা এসে দাঁড়িয়ে তার পথ আটকায়। শ্যামা চমকে ওঠে। চারিদিকে তখন আবছা অন্ধকার ঘনিয়ে আসছে, হয়তো বৃষ্টির আগাম বার্তা দিচ্ছে। শ্যামা ভয়ে ভয়ে মাথা তুলে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেছিল। এ যে আর কেউ না, হৃদ আর তার বন্ধুরা। শ্যামা শুকনো ঢোক গিলল। কটা দিন আগে হলে হয়তো শ্যামার কাছে ভালো লাগতো, কিন্তু এখন শ্যামার মনে হচ্ছে ভয়, গভীর ভয়। হৃদের চোখে মুখে অদ্ভুত অভিব্যক্তি দেখে গা শিউরে উঠছিল শ্যামার। সব মেয়েদের মতোই শ্যামা চোখে স্বপ্ন, একজন রাজকুমার আসবে, পালকি করে নিয়ে যাবে। শ্যামা ভেবেছিল সে সময় হৃদ তার রাজকুমার, কিন্তু হৃদের সাথে রিলেশন হওয়ার 1 বছরেই তাদের ব্রেকআপ হয়ে যায়। তেমনটি একটি দিন ছিল আজ। হৃদের সাথে আজ 3 দিন হয়েছে শ্যামার সম্পর্ক ছিন্ন হয়েছে। এতে যে সে শান্তির শ্বাস ছাড়ল। হৃদ সব বিষয়ে শ্যামার উপর অধিকার খাটাতো, বকাঝকা করত, ছোট করত, হাঁপিয়ে উঠেছিল শ্যামা এই সম্পর্কে। কিন্তু সেদিন অতিরিক্ত করেছিল হৃদ। শ্যামার সাথে হৃদের কথা হতো ফোনে। একদিন হুট করেই বলে বসে হৃদ, শ্যামা, তোমার ওই লাল ঠোঁটের স্পর্শ চাই। শ্যামার এমন কথায় কেমন মিয়ে যায়। শ্যামা সবসময় বলতো, আমরা যা করব বিয়ের পরে। কিন্তু হৃদ নাছোড়বান্ধা। যে করেই হোক সে শ্যামাকে ছুতে চায়, স্পর্শ করতে চায় তার শরীর। কিন্তু শ্যামা এই ব্যাপারটা এড়িয়ে গেলেও ইজহানদের ফেয়ারওয়েলের দিন আর পারেনি। সেদিন হৃদ শ্যামাকে ক্লাসরুমে আসতে বলে গিফট দেবে বলে, আর শ্যামা সেখানে যায়। সে ভাবতেই পারেনি হৃদ এমন কিছু করবে। শ্যামা যখন ক্লাসে প্রবেশ করলো, দেখলো হৃদ তার 2 বন্ধুকে নিয়ে বসে আছে ফাঁকা ক্লাসে। শ্যামা আমতা আমতা করে বলল,
কি জন্য ডেকেছ? হৃদ তখন শ্যামার দিকে হেঁটে আসে, হাতে একটা গিফট বক্স। পুরো স্কুলের স্টুডেন্ট হলে উপস্থিত, তাই এদিকে কেউই নেই। শ্যামা খানিকটা ভয় ভয় করছিল। হৃদ যখন তার দিকে এগিয়ে এসে বক্সটি হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য শ্যামা, খুলে দেখো। শ্যামা চোখে মুখে খুশি ঝিলিক দিয়ে উঠল। নিজের বয়ফ্রেন্ডের কাছ থেকে পাওয়া গিফট কে বা না পছন্দ করবে। শ্যামা খুশি হয়ে বলল, থ্যাংক ইউ। হৃদ হাসলো একটু, তারপর চোখের ইশারায় বন্ধুগুলোকে বেরিয়ে যেতে বলল এবং তারা শব্দহীন পায়ে ক্লাস থেকে বের হয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয়। এতেই চমকে ওঠে শ্যামা। হৃদ তখন বাঁকা হেসে শ্যামার কাছে এগিয়ে এলো। এক হাতে শ্যামার গাল রেখে অন্য হাতে শ্যামার নরম পাতলা কোমরে হাত রেখে কাছে টেনে জড়িয়ে ধরেছিল। শ্যামা সেদিন অস্বস্তিতে কাঠ হয়ে গেছিল, মাথা যেন হ্যাং হয়ে যাচ্ছিল শ্যামার। কিশোরী বয়সে প্রথম কোনো ছেলের স্পর্শ পেয়েছিল শ্যামার শরীরে, কিন্তু হৃদের স্পর্শ কেন জানি শ্যামাকে বড্ড জঘন্য মনে হয়েছিল। এদিকে হৃদ যেন আকাশের চাঁদ হাতে পেয়ে ফেলেছে। সে শ্যামাকে এই অবস্থাতেই চুমু খাবার জন্য ঠোঁট বাড়াতেই শ্যামা নিজের সর্বশক্তি দিয়ে এক ধাক্কা মেরেছিল। হৃদ তখনই মাটিতে পড়ে যায়। এতে রাগ আরো দ্বিগুণ বেড়ে যায় হৃদের। কিড়মিড় করে এক বিশ্রী গালি দিয়ে শ্যামার কাছে যেতে নেয়। তখনই শ্যামা হৃদের মাথায় তার গিফট করা কাঁচের তাজমহলটি ছুঁড়ে মারে এবং হৃদের গাল কেটে রক্ত বেরিয়ে আসে। হৃদ সেদিন ব্যথায় এক হাতে গাল চেপে গগন বিদারী চিৎকার করতে থাকে। তার চিৎকারে বাইরে দাঁড়িয়ে থাকা তার বন্ধুগুলো এক প্রকার ছুটে আসে। শ্যামা সেদিন ভয়ে পালিয়ে যায়। এরপর থেকে শ্যামা ওর ফোন আর ধরতো না, কোনো যোগাযোগও করতো না। কিন্তু হৃদ তাকে হুমকি দেওয়া ছাড়েনি, মেসেজে হুমকি দেওয়া শুরু করে দিল। তাতে শ্যামা ভয়ে ফোনে সিম ভেঙে ফেলে, বাসা থেকেও বের হওয়া বন্ধ করে দেয়। এক প্রকার গুটিয়ে নিয়েছিল নিজেকে, কিন্তু কে জানতো তার জন্য এর থেকেও বড় কিছু অপেক্ষা করছে। শ্যামা এবার ভয়ে ভয়ে বলল, তুমি তুমি না চলে গেছিলে? হৃদ গালের ব্যান্ডেজ করা, রাগে গজগজ করছে, বলল, তোকে এত সহজে ছেড়ে দেব ভাবলি কিভাবে? শ্যামার কিশোরী মন তখন কাঁদো কাঁদো অবস্থা। সে কখনো ভাবতে পারেনি এমন একটি ছেলের তার প্রথম ভালোবাসা ছিল। শ্যামা বলল, দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দাও। হৃদ এবার চেঁচিয়ে বলল, তুই আমার কাছ থেকে কখনো ছাড়া পাবি না। বলে শ্যামার হাত মুচড়ে ধরেছে হৃদ। শ্যামা ব্যথায় চিৎকার করে বলল, ছাড়ো আমাকে। হৃদ হাসলো, ভয়ঙ্কর হাসি। শ্যামা এতটুকু বুঝতে পেরেছে হৃদ তার সাথে আজ বাজে কিছু করতে চাইছে। তার উপর এখন চারিদিকে ঘন কালো অন্ধকার, থেকে থেকে গুড়মুড় শব্দ করছে আকাশ। বৃষ্টি হবে ভেবে রাস্তাঘাট পথ ফাঁকা। এই সুযোগটাই যেন কাজে লাগিয়েছে হৃদ। শ্যামা আশেপাশে বারবার দেখতে লাগলো, দোয়া করতে লাগলো কেউ আসুক তার সাহায্যের জন্য, কিন্তু কেউ নেই এই পথে। শ্যামা কেঁদে দিল, চোখের জলে ভিজে যেতে লাগলো তার টমেটোর মতো গাল দুটো। মায়া হলো না যেন এতে এক বিন্দু ফোটাও। টেনে নিয়ে যেতে লাগলো পথের ধারে ভাঙা পোড়া একটা বাড়িতে। ততক্ষণে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। শ্যামার জামা লেপ্টে গেছিল তার বাড়ন্ত শরীরের সাথে। হৃদের চোখে মুখে অন্য কিছু। শ্যামা সেদিন বারবার নিজেকে দোষারোপ করেছিল, কেন কেন এই ছেলেটাকে সে ভালোবেসেছিল। কিন্তু কিন্তু আল্লাহ যেন তার দিকে চোখ মেলে চেয়েছিল। পরপর 3টে গাড়ি এই দিকে আসতে দেখে হৃদ ভয় পেয়ে গেল। গাড়িটি আর কারণ না, ইজহানের দাদি আলিয়ার ছিল। তখন তিনি ছিলেন এই এলাকার নেত্রী। ভয় পেত সবাই তাকে। আলিয়া একটা মিটিং থেকে ফিরছিল। পথের ধারে একটা মেয়েকে কিছু ছেলের সাথে দেখে চিনতে অসুবিধা হলো না যে এটি আজিজুল হকের মেয়ে আর হুমায়ুন চৌধুরীর ছেলে। কিন্তু তারা এখানে শ্যামার সাথে এমন ব্যবহার কেন করছে ভাবতেই গাড়ি থেকে নেমে তাদের সামনে আসে আলিয়া। সুন্দর প্রগাঢ় কণ্ঠে কঠিনভাবে প্রশ্ন করেন, হৃদ, শ্যামার সাথে জোরাজুরি কেন করছো? হৃদের রাগ যেন বাড়ছিল। তৃতীয় ব্যক্তি নাক গলানো দেখে রেগে বলল, নান অফ ইয়োর বিজনেস। আলিয়া বুঝতে পেরে গেছিল হৃদ কি করতে চাইছে।
সে শ্যামার কাঁদো কাঁদো ফোলা মুখ দেখে বলল, শ্যামা, গাড়িতে বসো। শ্যামা মাথা সম্মতি দিয়ে তাই করতে গেল। হৃদ ছাড়লো না, উল্টে আরো চেপে ধরল। তখনই আলিয়া তার গার্ডসদের ডেকে বলল, এই ছেলেটাকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। এ পর্যায়ে হৃদের চোখে মুখে ভয়ের চাপ দেখা গেল। হৃদের বাবা হলেন বড় অ্যাডভোকেট। যত ঝামেলায় হৃদ করতো না কেন, তার বাবা সামলে নিত সব সময়। কিন্তু আলিয়া যদি কিছু করে, তাহলে হুমায়ুন নিজেও কিছু করতে পারবে না। সেদিন শ্যামা বেঁচে তো গিয়েছিল, কিন্তু ইজহান যে এই মেয়েটাকে পছন্দ করত তাও আলেয়া জানত, কিন্তু সেই পছন্দ করতো না মেয়েটাকে। বরাবরই মেয়েটাকে তার কাছে উচ্ছৃঙ্খল, উড়নচণ্ডী, ঠোঁটকাটা স্বভাবের মনে হয়েছে। তাও আবার আজকে এমন এক পরিস্থিতিতে দেখে আরও খারাপ ধারণা তৈরি হয়েছে। এই মেয়েটিকে কখনোই মেহরাব বাড়ির বউ করবে না তিনি। সেদিন না পেরে কিছু তিক্ত কথা বলেছিলেন আলেয়া। এভাবে শরীর দেখিয়ে চললে ছেলেরা তো ঘুরঘুর করবে। তোমাদের মতো মেয়েদের লজ্জা থাকা উচিত। বাবা মা সারাদিন টাকার পেছনে ছুটে, মেয়ে কি করছে না করছে কোনো দিকেই খেয়াল নেই। শ্যামা গাড়িতে বসে শুধু চোখের জল ফেলেছিল, মনে মনে শুধু বারবার বলেছিল, কখনো যেন এই জল্লাদ মহিলার সাথে তার আর দেখা না হয়। অথচ ভাগ্যের কি পরিহাস, ওই দজ্জাল মহিলা আজ তার দাদি শাশুড়ি। কোনো এক বন্ধ ঘরে চোখ মুখ হাত বাঁধা অবস্থায় শ্যামা। কানের মাঝে ভেসে আসছে জাহাজের শব্দ, আবার থেকে থেকে আসছে পাখিদের মিষ্টি কণ্ঠ। শ্যামা নিজের হাতের বাঁধন খুলতে চেষ্টা করছে। কোথায় সে? তার ছোট বোনটিই বা কোথায়? জান্নাতের কোনো ক্ষতি হলো না তো? শ্যামার মাথার মাঝে হাজারো চিন্তা ভিড়ে এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো। শ্যামা কান খাড়া করে শুনতে লাগলো সেই আগন্তুকের কথা। তোমার অপেক্ষায় পার হলো দিন, পার হলো মাস, পার হলো বছর, শেষ পর্যন্ত উঠল এক ফালি চাঁদ আঁধারিয়া অম্বরের বুকে। শ্যামার গায়ের লোম দাঁড়িয়ে গেল। পুরনো কিছু অনুভূতি নাড়া দিল মনে। বুকের ভেতর ডিপ ডিপ করে বাদ্য বাজতে লাগলো হৃৎপিণ্ড। বিড়বিড় করে বলল, সুফিয়ান। একটা পুরুষালী মিষ্টি গন্ধ নাকে ঠেকছে শ্যামার। পরিচিত সেই গন্ধ। শ্যামার মস্তিষ্কের নার্ভ যেন ধীরে ধীরে অচেতন হয়ে যাচ্ছে। শরীরে ভর করছে অসাড়তা। এত বছর, প্রায় 11টা বছর এই ব্যক্তিটির জন্য অপেক্ষা করেছিল শ্যামা। 7 বছর আগে সেই দিনটি এখনো ভুলতে পারেনি শ্যামা। প্রথমবার দেখা করতে গেছিল এই আগন্তুকের সাথে, কিন্তু সে আসেনি। চোখ বাঁধা শ্যামার ঠোঁটে তার তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। অতিমাত্রায় আতঙ্ক ভয়ের জন্য কিনা তার মস্তিষ্ক সুফিয়ানের অবয়ব তৈরি করছে। শ্যামা এবার চুপ করে গেল। ঘর ভর্তি মোমো করছে সুবাস। শ্যামা একবার একটু ভয় করতে লাগলো। তার খুব কাছে এসে কেউ একজন দাঁড়ালো, স্পর্শ করলো গালে, নরম কণ্ঠে ফিসফিস করে বলল, মনে পড়ে আমাদের সেই প্রথম চাঁদ দেখার কথা? মনে পড়ে রাত জেগে হাজার তারার ভিড়ে দুজন দুজনকে খোঁজা? মনে পড়ে সেই মুঠোফোনের এপার ওপার হৃদছন্দের মিষ্টি স্বর? মনে পড়ে সেই নিঃশ্বাস যার শব্দ কানে না গেলে ঘুমোতে পারত না সেই সুফিয়ান? শ্যামা এবার কাঠ হয়ে গেছে। অগণিত গড়িয়ে পড়ছে চোখের কোণের জলের ফোয়ারা। শ্যামার টিকালো নাকটাও লাল হয়ে এসেছে টমেটোর মতো। সেদিকে তাকিয়ে হেসে ফেলল ইজহান। শ্যামা চুপ। এখনো তার মস্তিষ্কের সাথে লড়াই করে যাচ্ছে। সে বুঝতেই পারছে না যে হচ্ছেটা কি। এটা কি সত্যি নাকি কোনো কল্পনা? শ্যামা এই মুহূর্তে মন চাইছে খুলে ফেলতে চোখের বাঁধন, হাতের বাঁধন। একটা বার দেখতে ইচ্ছে করছে সামনের ব্যক্তিটিকে। হাজার হাজার প্রশ্ন করতে ইচ্ছে করছে এই লোকটাকে। কিন্তু কি অদ্ভুত, মুখে রা নেই শ্যামার। শ্যামা বলতে চাইছে, চিৎকার করতে চাইছে, চেঁচিয়ে বলতে চাইছে, কেন কেন এলে না সেদিন? কেন কেন এভাবে ধোঁকা দিলে আমায়? শ্যামার মাথায় এবার তীব্র ব্যথা করছে। সে এবার ঠোঁট নাড়ল। সুফিয়ান, ইটস ইউ। ঠোঁট
যেন অনেক কাঁপছে শ্যামার। সে অধীর আগ্রহে আগন্তুকের কথা শোনার জন্য অপেক্ষা করছে। সামনে থেকে কোনো বাক্য ভেসে এলো না, উল্টো পায়ের শব্দ হলো। হয়তো সুফিয়ান চলে যাচ্ছে। শ্যামা এবার চেয়ার থেকে উঠতে চাইল, চিৎকার করে বারবার বলল, সুফিয়ান, আমি জানি এটা তুমি, প্লিজ যেও না, প্লিজ সুফিয়ান। ততক্ষণে দরজা বন্ধ হয়ে গেল। ঘরের মাঝে কিছুক্ষণ আগে সেই মিষ্টি গন্ধটা এখনো রয়ে গেছে। শ্যামা শুধু কেঁদেই যাচ্ছে। মনে হচ্ছে আরও একবার হারিয়ে ফেলেছে সুফিয়ানকে। হৃদ পায়চারি করছে, মাথায় বিন্দু বিন্দু ঘাম। তখনই হুমায়ুন ঘরে প্রবেশ করল, চোখে মুখে চিন্তার ছাপ। হৃদ চেঁচিয়ে বলল সেই সময়, বাবা, শ্যামা কোথায়? তুমি বলেছিলে তোমার কাছে শ্যামা, তাহলে তাহলে কোথায় সে? হুমায়ুন চৌধুরী বলল, আমার লোক তাদের নিয়ে আসছিল, আর তখনই তাদের উপর কারা যেন অ্যাটাক করে, আর ওদের। হৃদ রেগে তার বাবার কলার চেপে ধরে বলল, আমি অত কিছু জানি না, আমার শ্যামাকে চাই ব্যাস, নয়তো সব ধ্বংস করে দেব। হুমায়ুন চৌধুরী ভয় পেয়ে যান। ছেলের এমন রূপ আর কখনো দেখেননি তিনি। ঠিক তখনই একটা লোক ছুটে এসে বলল, স্যার, রেড পড়েছে আমাদের সকল আস্থানায়, আর খবর পেয়েছি পুলিশ যে কোনো মুহূর্তে এখানে আসছে। হৃদের রাগ আরও বেড়ে গেল। রাগের বশে এক লাথি বসালো সামনের টেবিলে, আর চেঁচিয়ে বলল, ইজহান, তোকে আমি ছাড়ব না। সেই মুহূর্তে ভেসে এলো শীতল ঠান্ডা বরফ কণ্ঠ, বলল, আমি তোমার সামনেই আছি, কি করবে তুমি? আছে নাকি কিছু করার ক্ষমতা? হৃদ রাগে ইজহানের দিকে তেড়ে যেতেই পেছন থেকে পুলিশের একদল বেরিয়ে তাদের ঘিরে ফেলল। হৃদ যেন আকাশ থেকে পড়েছে। ইজহান বাঁকা হেসে বলল, লুকোচুরি খেলা না হয় এবার শেষ হলো? দ্য গ্রেট মাফিয়া লিডার এখন কারাদণ্ডে। নাইস হোর্ডিং না? হৃদ কিড়মিড় করে উঠল। আমি তোকে ছাড়ব না, ইজহান বলল, আগে তুই নিজে মুক্ত হ, তারপর দেখা যাবে ছাড়বি কি ধরবি। হৃদ রাগে শুধু ফুঁসতে লাগলো। ইজহান আবার হেসে বলল, আশা করছি তোর জেলের সফর খুব রোমাঞ্চকর হবে। অফিসার, প্লিজ। এগিয়ে এসে হৃদকে এক পুলিশ নিয়ে যেতে লাগলো। তখনই ইজহান আবারও ফিসফিস করে বলল, বলেছিলাম না, শ্যামাকে তুই স্বপ্নেই পাবি। হৃদ শুধু কিড়মিড় করতে লাগলো। এদিকে যেই হুমায়ুন মুখ খুলল, ইজহান, এসব কি করছো? তুমি কোন বেসিসে হৃদকে অ্যারেস্ট করাচ্ছ? ইজহান হেসে বলল, কটা বলবো বলুন তো আঙ্কেল, মূলত মাথাটা ওর আপনিই নষ্ট করেছেন, অ্যারেস্ট তো আপনাকে করানো উচিত। হুমায়ুন থতমত খেয়ে বলল, আমি তোমাদের নামে মানহানির কেস করব। ইজহান হেসে বলল, ও শিওর, বলেই পা বাড়ালো। তারপর আবার পেছনে ফিরে বলল, বাই দ্য ওয়ে আঙ্কেল, আপনার লাইসেন্স কিন্তু ক্যান্সেল করা হয়েছে। হুমায়ুন চৌধুরীর মাথায় বাজ পড়ল এবার। বলল, কিন্তু কেন? ইজহান কাঠকলাই বলল, একটা অসহায় মেয়েকে জালিয়াতি করে তার বাবার সই নিয়ে বিক্রি করার মিথ্যা উইল করার জন্য। হুমায়ুন চৌধুরী জায়গায় জমে গেছে, চোখ বড় বড় করে দেখছে ইজহানকে। ঠান্ডা চুপচাপ স্বভাবের ছেলেটি কিভাবে ঠান্ডাভাবেই বাজি পাল্টে চলে গেল। হুমায়ুন চৌধুরী শুকনো ঢোক গিলল শুধু। নিস্তব্ধ দুপুর, মৃদু হাওয়ার ঝাপটায় পড়ছে শ্যামার মুখে। চলতি গাড়ির বাইরে তার স্থির দৃষ্টি, থেকে থেকে ছোট চুল উড়ছে। আনমনে থাকা শ্যামার শুকনো মুখটি দেখে বড্ড মায়া হচ্ছে ইজহানের। পুরনো হারিয়ে যাওয়া ভালোবাসা আবারও খটখট করে নাড়া দিচ্ছে মনের দরজায়। গাড়ির মাঝে এখন পিনপতন নীরবতা। ইজহান গাড়ি চালাচ্ছে, বারবার তাকাচ্ছে আনমনা এই নারীর দিকে। মেয়েটিকে চাইলেই সে বলতে পারে সেই তার সুফিয়ান, কিন্তু কোথাও একটা আটকা পড়ে যায় ইজহান। দীর্ঘশ্বাস ছেড়ে বাইরে চেয়ে রইল সে। তখনই পেছন থেকে জান্নাত বলে উঠল, বড় আপু, আজ ইজহান ভাইয়া সময় মতো না আসলে হৃদ ভাইয়া তো আমাদের গুম করেই দিত। যতবার এসব মনে পড়ে গায়ে লোম দাঁড়িয়ে যায়। শ্যামা বাইরে তাকিয়ে বিষণ্ণ উদাসীন কণ্ঠে বলল, ভুলে যা সব।
জান্নাত হ্যাঁ বোধক মাথা নাড়ালো। ততক্ষণে গাড়ি এসে থামলো ইজহানদের বাড়ির সামনে। শ্যামা অবাক হয়ে বলল, এখানে আনলেন যে? ইজহান গম্ভীর কণ্ঠে বলল, এখন থেকে এখানেই থাকবে। শ্যামা বলল, কিন্তু? ইজহান তাকালো এবার নিষ্প্রাণ চাহনিতে। মনে হচ্ছিল চোখ দিয়েই ভস্ম করে দেবে শ্যামাকে। শ্যামা যা বলতে চেয়েছিল সবটুকু কথা গিলে ফেলল। তারপর হাঁটা ধরল বাসার ভেতর। আর তখনই দেখতে পেল হল ঘরে বসে আছে ইজহানের দাদি আলিয়া আর তার কেয়ারটেকার নিপা। আলিয়ার মুখ গম্ভীর, শান্ত তার অভিব্যক্তি। শ্যামার খানিকটা ভয় করলো তাকে দেখে। এই মহিলার উপরে হয়তো ইজহান গিয়েছে। শ্যামার ভাবনার মাঝেই ফোড়ন কেটে ইজহান বলল, নিপা, ওদের নিয়ে উপরে যাও আর জান্নাতকে তার রুম দেখিয়ে দিও। শ্যামা, উপরে যাও, আমি আসছি। শ্যামা মাথা নাড়ালো। জান্নাতের হাত শক্ত করে ধরে হাঁটা ধরল উপরের দিকে। পিছে পিছে গেল নিপা। ও সিঁড়ি দিয়ে উপরে উঠতেই ইজহানের দাদি যান তাচ্ছিল্যের সুরে বলল, এখন তাহলে দিন রাতে বেহায়া মেয়ে ছেলেদের সন্তানের মুখ দেখতে হবে। ইজহান ঠান্ডাভাবে জবাব দিল, দাদি যান, সে আমার স্ত্রী, আর আমি যেখানে থাকবো সেখানে সেও থাকবে। আর আপনার খুব বেশি সমস্যা হলে তাহলে আমি চলে যেতে পারি। ইজহানের ভাবলেশহীন কথা শুনে আলিয়া কিরমির করে উঠল। তুমি কি ভুলে গেছো সব? ভুলে গেছো এই মেয়ের মা তোমার মায়ের সাজানো সংসার নষ্ট করেছে, তোমার মাকে কেড়ে নিয়েছে? ইজহান চুপ মেরে গেল। তার উদাসীন দৃষ্টিতে চেয়ে রইল অ্যাকোয়ারিয়ামের ছোট ছোট মাছের দিকে। আলিয়া ভ্রুকুটি কুঁচকে সন্দিহান দৃষ্টিতে বলল, ইজহান, এমন তো নয় তুমি ওই মেয়েকে আবার ভালোবাসতে শুরু করেছ? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। পুরনো প্রেম বলে কথা, ভালোবাসা আবার উথলে পড়ছে, তাই না? এতটাই যে মায়ের মৃত্যু, কষ্ট, দুঃখ সব ভুলে গেছো? ছি ইজহান, ছি, তোমার থেকে এসব আশা আমি করিনি। ইজহানের চোখ মুহূর্তে লাল হয়ে গেল। মনের মাঝে দর কষাকষি করতে লাগলো সে। কাকে কতটুকু ভাগ দেবে ইজহান? নিজের মার প্রতিশোধ নাকি ভালোবাসা? ইজহান হতাশার শ্বাস ছাড়ল। দাদিজানের দিকে তাকিয়ে বলল, আমি ক্লান্ত দাদিজান, আমি ক্লান্ত। আমি ওকে আর কষ্ট দিতে চাই না। আলিয়া বিদ্রূপ হাসল। ভালোবাসা? এই সেই মেয়ে না যে তোমার প্রেম নিবেদন পুরো স্কুলের সামনে তাচ্ছিল্য করেছিল? ইজহান আবার হারিয়ে গেল পুরনো স্মৃতিতে। সময়টা ছিল জানুয়ারি মাসের কনকনে এক শীতের দিন। শ্যামা প্রতিদিনের মতো স্কুলে এসে মাঠ পেরিয়ে ক্লাসের দিকে যাচ্ছিল। চারিদিকে ঘন কালো কুয়াশার চাদরে ঢাকা। ঠিক তখনই একটা ছোট ছেলে হাতে একটা চিঠি আর বক্স এনে হাতে ধরিয়ে দিয়েছিল শ্যামার। ছেলেটি হঠাৎ আগমনে শ্যামা ভয় পেয়ে গেছিল। বাচ্চা ছেলেটি যখন বলল, আপু, একটা ভাইয়া তোমাকে দিয়েছে, বলেই ছেলেটি ছুটে কুয়াশার মাঝে মিলিয়ে গেল। শ্যামা হতভম্ব হয়ে গেছিল এবং যখন চিঠিটি খুলেছিল সাথে সাথে চিঠিটি নিয়ে হাজির হয়েছিল তাদের পিটি স্যারের কাছে। এবং পিটি সময় স্যার চিঠিটি জোরে জোরে পড়ে মজা করে বলেছিল, কোন গাধারে তুই? পড়াশোনা বাদ দিয়ে এসব ছেঁচড়ামো সামনে আয়, নয়তো আমি খুঁজে পেলে বেতিয়ে লাল করে দেব। সেদিন ইজহানের চিঠি পড়ে সকলে হো হো করে হেসেছিল। দূর থেকে ইজহানের মনে হাজারো টুকরো হতে সেদিন প্রথমবার উপলব্ধি করেছিল। সেদিন অবশ্য বেঁচে গেছিল, কারণ চিঠিতে নাম ছিল না বলে। ইজহান পুরনো কথা মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে গেল। শ্যামার কাছে ইজহানের ফিলিংস বরাবরেরই শূন্য ছিল, হয়তো এখনো তাই হবে। তাই তো ডিভোর্সের কথা বলতে বুক কাঁপেনি শ্যামার। এসব ভেবেই চচ্চর করে রাগ মাথায় উঠতে লাগলো ইজহানের। সামনে দামি ইম্পোর্টেড টেবিলের ওপর এক লাথি বসিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। আর এদিকে আলিয়া মনে মনে খুশি হলো খুব। কিছুটা হলেও রাগিয়ে দিতে পেরেছে নিজের নাতিকে ওই মেয়ের প্রতি। ইজহানকে সে হাতে রাখে বরাবর। একমাত্র সেই হবে তাদের মেহরাব ইন্ডাস্ট্রির যোগ্য ছেলে, কারণ আরমান এসবে কখনো মাথা ঘামাবে না।
সে আছে তার সিঙ্গিং প্রফেশনে মেতে। আর তার ছেলেকে তো আগেই বিরতি করেছে সব কিছু থেকে। আলিয়া দীর্ঘশ্বাস ফেলল। আর যাই হোক, তার নাতি ওই মহিলার মেয়ের সাথে সারা জীবন থাকতে সে দেবে না। তার মেয়ে সমতুল্য সানিয়ার সুখের সংসারটা ভেঙে গেছে। লাস্ট পর্যন্ত কিনা গায়ে আগুন ধরাতে হলো। এসব ভেবেই চোখের কোণে জল গড়িয়ে পড়ল আলিয়ার। চোখের জল মুছে হাঁটা দিল নিজের ঘরে। দরজা লাগাবে সেই মুহূর্তে দরজায় এসে দাঁড়ালো শ্যামা। কাঁদো কাঁদো মুখে বলল, কোনো সময় ব্যয় না করে সোজা সাপটা বলল, আমার মা কি করেছিল ম্যাডাম? কেন বারবার বলেন আমার মার জন্য আপনার পরিবার ধ্বংস হয়েছে? কি করেছেন উনি? কাঁপছিল যেন শ্যামা কথাটুকু বলতে বলতে। আলিয়া কিছুক্ষণ চুপ থেকে কাট গলায় বলল, আমি এখন কোনো কথা বলতে চাই না। শ্যামা আবার অসহায়ভাবে বলল, প্লিজ দাদিজান, আমি জানতে চাই কেন এত ঘৃণা আমার মায়ের ওপর আপনাদের? আলিয়া এবার দরজা ছেড়ে জানলার পাশে আর্ম চেয়ারে বসে পড়ল। তোমার মা আমার সব থেকে বড় সর্বনাশ করেছে। আমার ছেলের হাসি খুশি সংসারে আগুন ধরিয়ে দিয়েছে। কত সুখী পরিবার ছিল 12 বছর আগে। যেদিন তোমার মা বাবার আবির্ভাব হলো, তছনছ করে দিল ঘূর্ণিঝড়ের মতো। আলিয়া বলতে লাগলো, তোমার মার সাথে আমার ছেলের বিয়ের আগে সম্পর্ক ছিল। শ্যামা চমকে গেল। আলিয়া আবার বলল, হ্যাঁ, আরিফা, আজিজুল আর মেহতাব তিনজনেই একই ভার্সিটিতে একসাথে ছিল। মেহতাবের সাথে তোমার মায়ের বিয়েও প্রায় ঠিক হয়ে গেছিল। কিন্তু হুট করে ইজহানের দাদা কোম্পানিতে লস করতে শুরু করে। ঠিক তখনই তোমার মা বোল পাল্টে ফেলল, বিয়ে করে নিল আজিজুলকে। তখন তোমার বাবার কোম্পানির র্যাঙ্ক ছিল 10 নম্বরে। আর ছেড়ে দিল মেহতাবকে। মেহতাব তখন অনেক ভেঙে পড়ে। আর তাই না পেরে মেহতাবের জন্য সানিয়াকে বিয়ে করিয়ে আনি আমরা। মেয়েটি আমার ভাইয়ের মেয়ে ছিল, খুব আদরের ছিল সবার। মেহতাবকে খুব ভালোবাসত, এতটা যে মেহতাব নিজেও ওর উপর নরম হয়ে গেছিল। ভালোই চলছিল সংসার। তারপরে আবার তোমার মা ওই নোংরা মহিলা যখন আমাদের শহরে ফিরে আসে, তখন তোমার বাবার বিজনেস ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছিল। এই পর্যায়ে হাসলেন আলিয়া, আবার বললেন, বলে না কর্মের ফল দুনিয়াতেই আল্লাহ দিয়ে দেন, তাই হয়েছে। একে একে তোমার বাবার সব সহায় সম্পদ শেষ হতে লাগলো। আর তখন আমাদের কোম্পানি হাইয়েস্ট র্যাঙ্কে। তাই তোমার বাবা মাফ চেয়ে মেহতাবের সাথে মিলে তার কোম্পানি আগের লেভেলে আনার জন্য। কিন্তু হায় তোমার মা, তোমার বাবাকে ঠকিয়ে আবারও আমার ছেলের উপর নজর দিল। কতটা লোভী মেয়ে ছেলে! এমনকি তাদের আপত্তিকর কিছু ফেক ভিডিও সানিয়াকে সেন্ড করেছিল তোমার মা, যার কিছু সত্যি হলেও বাকিটা ছিল মিথ্যা। আর সানিয়া, ও খুব দুর্বল প্রকৃতির মানুষ ছিল। সে এতটাই ভালোবাসত যে মেহতাবকে দেওয়া ধোঁকা সইতে না পেরে গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। আর তখন আমার ছোট্ট আয়ানা মাত্র 5 বছরের। মাকে এমনভাবে মরতে চোখের সামনে দেখে সে নিজে জ্ঞান হারিয়ে ফেলে। 3 দিন টানা 3 দিন জ্ঞান ছিল না তার। ফুপিয়ে উঠল আলিয়া। কাঁদছে শ্যামাও, থরথর করে কাঁপছে শরীর। শ্যামা আলিয়ার দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল, এটা সত্যি না, আমি বিশ্বাস করি না। আলিয়া সঙ্গে সঙ্গে বলল, তোমার বিশ্বাসে সত্য কখনো চেঞ্জ হবে না মেয়ে। এবার বের হও আমার ঘর থেকে। শ্যামা দৌড়ে চলে গেল তার ঘরে। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। চিৎকার করে কেঁদে উঠল, না না, এমন হতে পারে না। আমার মা এমন না। পৃথিবীর সব থেকে আপন থাকে নিজের মা। যদিও শ্যামার বোঝ হওয়ার পরে মাকে সে কমই পাশে পেয়েছে। বাবা মা দুজনেই তো নিজেদের কাজে ব্যস্ত থাকতো। মেয়েদের পেছনে সময় ব্যয় করার সময়টুকুও তাদের থাকতো না। কিন্তু সাপ্তাহিক ছুটিতে বাবা মা নিজেই ঘুরতে নিয়ে যেতেন, রান্না করে মুখে তুলে খাওয়াতেন। তাহলে কিভাবে বিশ্বাস করবে সে? সব থেকে বড় কথা, কোনো সন্তান তার মা বাবা সম্পর্কে এসব শুনতে পারে কি? কেউ বিশ্বাস করবে তার মা অন্যের সংসার ভেঙেছে? এতটা নীচ! শ্যামার কান্না শুনে জান্নাত দৌড়ে আসে।
বোনটি তার মাথার চুল টেনে ধরে আছে, সারা শরীরে খামচে দাগ করে ফেলেছে। জান্নাতের মনে এক অজানা ভয় জেঁকে ধরল। ছুটে গিয়ে জান্নাত বোনের মুখটি দুহাতে তুলে ভয়ে ভয়ে বলল, এই এই আপু, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে বল? শ্যামা জান্নাতকে দেখে গলা জড়িয়ে ধরে বলল, জান, আমাদের মা কারো সংসার ভাঙতে পারে? এমন প্রশ্নে জান্নাতের কোনো ভাবান্তর হলো না, উল্টে বোনকে ছেড়ে দিল সে, যেন এসব সে অনেক আগে থেকেই জানে। শ্যামা অবাক হয়ে চেয়ে রইল জান্নাতের মুখের দিকে। জান্নাত ঠোঁট নেড়ে শুধু বলল, আমি পানি আনছি তোমার জন্য আপু। এটুকু বলে বেরিয়ে গেল জান্নাত। অপলক চেয়ে রইল শ্যামা। মনের কোণে বারবার কেউ বলছে, কিছু তো এমন আছে যা জান্নাত জানে, শ্যামা জানে না। সেটা কি? শ্যামা একেবারে চুপ মেরে গেল যেন। জান্নাতের স্বাভাবিক আচরণ হজম হচ্ছে না কিছুতেই। মাথার মাঝে কাঠপোকার মতো খুটখুট করছে এত এত প্রশ্ন। সেই মুহূর্তে একটা ঠান্ডা গলা ভেসে এলো শ্যামার কানে। শ্যামা ছলছল চোখে গম্ভীর দাম্ভিকপূর্ণ মুখখানায় চেয়ে প্রশ্ন করল, ইজহান, তুমিও কি তাই ভাবো? তোমার মায়ের মৃত্যুর পেছনে আমার মা দায়ী? ইজহান হঠাৎ এমন প্রশ্নই চুপ করে গেল। নিষ্প্রভ চাহনিতে চেয়ে রইল শ্যামার কান্না করার মুখটির দিকে। অতীত। আমি ডিভোর্স চাই। এসব কি বলছো আফিয়া? বাইরে থেকে ক্লান্ত শ্রান্ত শরীরে সেদিন ফিরে সোফায় গা এলিয়ে দিতেই আফিয়া ডিভোর্স পেপার হাতে নিয়ে এসে দাঁড়ালো আজিজুল হকের সামনে। আজিজুল হক হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন নিজের স্ত্রীর দিকে। দু এক কথার কাটাকাটি এক পর্যায়ে আজিজুল হক কষে চড় বসিয়ে দিয়েছিলেন আফিয়ার গালে। চেঁচিয়ে বলেছিলেন, লাজ লজ্জা কি বিকিয়ে দিয়েছো আফিয়া? তোমার দুটো সন্তান আছে, কিভাবে তুমি অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখো, যেখানে আমি এখনো জীবিত? আফিয়া গালে হাত দিয়ে রাগে ফোঁস করছিল। সে চিবিয়ে চিবিয়ে বলল, দুদিন পর তুমি এমনিতেই কাঙ্গাল হয়ে যাবে। তুমি কি চাও তুমি? আমিও তোমার সাথে পথে পথে ভিক্ষা করি? আজিজুল এবার আহত হলেন। চোখে মুখের উজ্জ্বলতা হারিয়ে ফ্যাকাশে হয়ে গেছিল মুখ। এ কি সেই তার আফিয়া, যে মেয়ে তাকে ভালোবাসার গল্প শোনাতো? আজিজুল হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, সত্যি, এসব আমার পাপের ফল। আমি মেহতাবকে ঠকিয়েছিলাম, আর তাই প্রতি পদে পদে আমি ঠকেছি। আফিয়া মুখ বাঁকিয়ে বলল, আমার কপালের দোষ। কেন যে মেহতাবকে ছেড়ে দিচ্ছিলাম এই তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে? আজিজুল আর কিছু বলল না, চেয়ে রইল অপলক আফিয়ার দিকে। আফিয়া সময় নষ্ট না করে আবারও কাগজ এগিয়ে দিয়ে বলল, হয় সাইন করো, নাই তো আমি তোমার মেয়েদের নিয়ে অনেক দূরে চলে যাব। আজিজুল হক রাগে হাতের মুঠো শক্ত করে ফেললেন। অন্তর্ভেদী এক চাহনি দিয়ে বললেন, তোমার যেতে ইচ্ছে হয় তুমি চলে যাও। আমার মেয়েদের তোমার মতো মা প্রয়োজন নেই। তারপর আবার টাকার টান পড়লে দেখা যাবে মেয়েদেরকে নিলামে তুলতে পিছপা হবে না। আজিজুল হকের এমন কথায় দমে গেলেন আফিয়া। মাথা নিচু করে ভয়ে ভয়ে শুধু এটুকুই বললেন, জান্নাতকে তুমি রেখে দাও, আমি শ্যামাকে নিয়ে যাব। আজিজুল হকের ভ্রু কুঞ্চিত হলো। আর তোমার মতো নষ্ট মায়ের কাছে আমার মেয়েকে কেন দেব? আফিয়া আমতা করে বলল, বারে, শ্যামা আমার মেয়ে নয়? তাহলে জান্নাত নয় কেন? জান্নাত তো ছোট, তোমার তার বেশি প্রয়োজন। না, আমার শ্যামাকে চাই। আজিজুল হক দুহাত বেঁধে মুখোমুখি দাঁড়িয়ে শক্ত গলায় বললেন, গেট আউট। আমি আমার মেয়েদের মধ্যে কাউকেই দেব না তোমার কাছে। নাও ইউ লিভ। বলে হাঁটা ধরলেন আজিজুল হক ওপরের দিকে। আর এদিকে আফিয়া বিচলিত হয়ে বলল, আমি শ্যামার বিয়ে ঠিক করেছি, ওকে আমার সাথেই যেতে হবে। আজিজুল দাঁড়িয়ে গেলেন। আর ইউ ক্রেজি? শ্যামার বয়স মাত্র 16, আর তুমি আমার পারমিশন ছাড়া আমার মেয়ের বিয়ে ঠিক করলে কিভাবে? হাউ ডেয়ার ইউ? আজিজুলের ধমকে কেঁপে উঠল আফিয়া। তবুও কাপাস্বরে বলল, আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝি। ও তাই? তা সে গুণী পুত্রটাকে যার সাথে বিয়ে ঠিক করেছেন? আফিয়া আজিজুলের চোখে আর চোখ রাখতে পারছে না। এদিক সেদিক তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, সিফাত।
নামটুকু শুনতেই আরেকটা থাপ্পড় পড়ল আফিয়ার গালে। আফিয়া পড়ে যেতে নিয়েও সামলে নিল। আজিজুল হক ডিভোর্স পেপারটা তুলে সেটিতে সাইন করে বের করে দিলেন বাসা থেকে আফিয়াকে। এরপর আর আফিয়ার মুখ দর্শন করেননি আজিজুল। এতটাই ঘৃণা করত তার স্ত্রীকে যে শ্যামা ট্যুর থেকে ফিরে আসার পর আজিজুল হক তার মেয়েকে জানায় তার মা এই দুনিয়াতে বেঁচে নেই। বর্তমান জান্নাত ফ্রিজের ভেতর থেকে ঠান্ডা পানি নিয়ে পুরনো স্মৃতি আরেকবার বিচরণ করলো। সেদিন শ্যামা দেশের বাইরে একটা ট্যুরে গেছিল 15 দিনের জন্য। বাসায় তার মা বাবার মাঝে কি হয়েছিল তা একমাত্র জান্নাতই জানতো সব। জান্নাত সব দেখেছিল লুকিয়ে। তার মা তাদের কখনোই ভালোবাসতো না, কোনো কালেই না। উনি ছিলেন স্বার্থপর মহিলা। এসব ভেবেই জান্নাত ছোট শ্বাস ছাড়ল। গ্লাসের পানি ঢেলে যেই পেছনে ফিরতে নেবে ঠিক তখনই তীব্র ধারালো কিছু গেঁথে গেল জান্নাতের গলার মাঝে। জান্নাত মার্শাল আর্ট জানায় ঘুরিয়ে শক্তপোক্ত একটা হাত মুচড়ে পেছনে আগন্তুকের গলায় চেপে ধরল। আগন্তুক মুখ থেকে আহ শব্দ বেরিয়ে আসতেই ভ্রু কুঁচকে গেল জান্নাতের। বলল, ইউ চোর, কি চুরি করতে এসেছিলে? হ্যাঁ, এত বড় সাহস? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই জান্নাত সবাইকে ডাকতে লাগলো। আগন্তুক তখনই জান্নাতের হাত দুটো সরিয়ে নিজের মুঠোয় ভরে চেঁচিয়ে বলল, আমি চোর নাকি তুই চোর? আমার বাসায় এসে আমাকে চোর বলা? জান্নাত কান খাড়া করে শুনল। তারপর আবঝা আলোয় দেখার চেষ্টা করলো ব্যক্তিটিকে। আলো আধারের খেলার মাঝে একজোড়া সবুজ চোখ দেখল। ভয়ে ভূত ভূত করে চিৎকার শুরু করলো। আগন্তুক ভ্যাবাচাকা খেয়ে গেল। এবার কিছু বলবে ঠিক তখনই আলো জ্বলে উঠল। নিপা দৌড়ে আসতে আসতে বলল, কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? আপনি ঠিক আছেন? এদিকে তখনও আরমান তার বাহু ডোরে আবদ্ধ রেখেছে জান্নাতকে। আলো পড়তেই আরমানের মুখ দেখে বিস্ময়ে ফেটে পড়তে চাইল। ভেতর থেকে ছোট জান্নাত খেলে কুদে চিৎকার করতে লাগলো, ও মাই আল্লাহ, ও মাই আল্লাহ, ইটস আরমান, পপ সিঙ্গার আরমান। জান্নাত বড় বড় পলক ফেলে বিড়বিড় করলো, আমি কি সত্যি দেখছি? কেউ আমায় চিমটি কাটো। আরমান জান্নাতের কাণ্ড দেখে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। বলল, মিস, আর ইউ ওকে? জান্নাত সঙ্গে সঙ্গে মাথা নাড়ালো। হ্যাঁ, ঠিক আছি। আরমান বলল, সরি, আমি ভেবেছিলাম চোর, তাই। সরি, ইটস মাই মিস্টেক। জান্নাত চুপ রইল। চোখ দিয়ে গিলতে লাগলো শুধু আরমানকে। জান্নাতকে কিছু বলতে না দেখে নিপাকে ইশারা করলো আরমান, যে এই মেয়েটিকে। নিপা বলল, স্যার, উনি ম্যাডামের বোন। আরমানের বাচ্চা মুখ আর সবুজাভ চোখ জোড়ায় আঁধারিয়া নেমে এলো। এক রাশ বিরক্তি নিয়ে ও ছোট শব্দ করে পা ফেলে উপরে চলে গেল। জান্নাত হাঁ হয়ে চেয়ে রইল। মনে মনে ভাবল, ব্যাটার এমন করার কারণটা কি, কিন্তু কিছুই বুঝতে পারল না। তবে এই পপ সিঙ্গার এখানে কেন জানার জন্য খুঁতখুত করতে লাগলো। না পেরে জিজ্ঞেস করলো নিপাকে, উনি? নিপা হেসে বললেন, আমাদের ছোট স্যার। জান্নাত বিস্ময়ে কাঠ। যার ফ্যান সে কি না আমার বেয়াই? সত্যি খুশিতে আত্মহারা হয়ে গেল জান্নাত। এদিকে স্টাডি রুমে বসে একের পর এক সিগারেট খাচ্ছে ইজহান। মাথার মাঝে ঘুরছে শ্যামার বলা কথাগুলো। ইজহান আর্ম চেয়ারে গা এলিয়ে বসে আছে। শ্যামার প্রশ্নের উত্তর চাইলে সে দিতে পারত, দেখাতে পারত তার মায়ের আসল চেহারা। কিন্তু কেন এক অজানা কারণে সে থেমে গেছে। ইচ্ছে হলেও সে বলতে পারেনি, তোমার মা সব থেকে স্বার্থপর একজন, যে নিজের স্বার্থে কোনো বৃদ্ধ পুরুষের পোষা কুকুর হয়েও থাকতে পারে। ইজহান ছোট্ট শ্বাস ছাড়ল। টেবিলের ওপর থাকা পেনড্রাইভগুলো তুলে নিয়ে রেখে দিল গোপন লকারে। তারপর বেরিয়ে গেল নিজের বেডরুম থেকে। বিছানার ওপর শ্যামা শুয়ে আছে। মনে মনে আদম্য ইচ্ছা তার মাকে সে নির্দোষ প্রমাণ করবে। ঠিক সেই সময় ঘরের ভেতর পায়ের শব্দে পেয়ে চোখ মুছে নিল শ্যামা। ইজহান শ্যামাকে শুয়ে থাকতে দেখে তাকিয়ে রইল তার পিঠের দিকে। খোলা সাদা নাইট ড্রেসে দিয়ে শুভ্র পিঠের ঘন কালো বড় তিলটা দৃশ্যমান। ইজহানের চোখ যেন নেশা ধরে গেল। কালো তিলে নরম চুমু এঁকে দিল সে। শ্যামা সাথে সাথে কেঁপে উঠল। ইজহান আলতো হাতে কম্বলের ভেতর দিয়ে তার কোমরে ঠান্ডা হাত ছুঁয়ে দিতে শ্যামা শ্বাস
রুদ্ধকর অবস্থা হয়ে গেল। শক্ত করে মুঠো করে ধরল চাদর শ্যামা। ইজহানের চাওয়া বুঝতে অসুবিধা হলো না শ্যামার। আদিম খেলায় মেতে উঠতে চাইছে সে, কিন্তু শ্যামা সে পাথর হয়েই রইল। না চাইতেও মেতে উঠতে হলো ইজহানের সাথে। সাড়া দিতে লাগলো স্পর্শে। আঁধারিয়া অম্বরের বুকে তখন এক চিলতে চাঁদ ঝিলিক উঠল, হাসতে লাগলো যেন খিলখিল করে। চলবে।